আসসালামু আলাইকুম। আজকে এক্সপ্লেন করা শুরু করব নতুন একটি রোমান্টিক ড্রামা যেটার নাম মাই সুইট মবস্টার। তো গল্পের শুরুতে 2013 সালের কাহিনী দেখানো হয়, যেখানে তেপেয়ং নামের অনেক বড় একজন গ্যাংস্টারের একটা ছেলে ছিল যার নাম জিহওয়ান, আর গ্যাংস্টারের রাইট হ্যান্ডের নাম ছিল ইয়াংহি। সে জিহনকে অনেক হিংসা করত, তাই একদিন তার সাথে মারামারি বাঁধায়, বাট জিহওয়ান তাকে ঠেলে ধরে রাখলে সে নড়তেও পারে না। এই কারণে তার দলে থাকা অনেক লোক জিওয়ানের টিমে চলে যায়। তবে পরবর্তীতে জিওয়ান এইসব ছেড়ে একটা কোম্পানি খোলায়। এবার 2023 সালে জিওয়ানের টিমের লোকেরা টেক নামে একজন লোককে খুঁজতে একটা স্টোরেজে যায়। তারা বুঝতে পারে টেক কিছুদিন আগেই এখান থেকে চলে গেছে। স্টোরেজটায় অনেক ব্লাড আর দুর্গন্ধ ছিল। এক টিমমেট জিওয়ানকে এগুলো সব জানালে সে বলে সবকিছু পরিষ্কার করে যেতে। এদিকে ইয়োনা তার ফ্রেন্ডের সাথে দেখা করতে আসে। তখন সে পুলিশের ইউনিফর্ম পরা ছিল। ফ্রেন্ডটা ট্রিক করে তাকে ক্লাবে ডেকেছে। তো ইয়োনা একটা কেপ পরে তার পুলিশের পোশাক ঢেকে ক্লাবের মধ্যে আসে। টেক একটা ড্রাগি, তাই জিওয়ান টেককে খুঁজতে এই ক্লাবে এসেছে। একজন লোকের সাথে ধাক্কা খেয়ে ইয়োনা যখন পড়ে যাচ্ছিল, জিওয়ান এসে তাকে ধরে ফেলে। ধাক্কা লাগার কারণে ইয়োনার কাছে থাকা ছোট বাচ্চাদের চকলেটগুলিও পড়ে যায়। ইয়োনা জিওয়ানকে থ্যাংক ইউ বলে চকলেটগুলো কুড়িয়ে নিয়ে চলে যায়। এরপর ক্লাবের একজন মেম্বার এসে জিওয়ানকে চলে যেতে বলে। তখন জিওয়ান ওনাকে টেকের ব্যাপারে জিজ্ঞেস করলে ক্লাবের লোকটা টেককে না চেনার ভান ধরে। তখন ওইখান থেকে একজন ওয়েটার বিয়ার বোতল নিয়ে যাচ্ছিল। তো জিওয়ান তার কাছ থেকে সেই বোতলটা নিয়ে নেয় আর ক্লাব মেম্বারকে জিজ্ঞেস করে, এই বোতলে ফিতা বাঁধা কেন? এটা কি আলাদা? আসলে জিওয়ান ক্লাবে ঢোকার পরেই দেখেছিল একজন ওয়েটার কিছু একটা গুঁড়ো করে এই বিয়ার বোতলের মধ্যে ঢুকিয়ে মিক্স করে এতে ফিতা বেঁধে দিয়েছে। জিওয়ান বোতলটা দিতে না চাইলে সেই ক্লাব মেম্বার ওয়েটারটাকে মারা শুরু করে, আর তখন বোতলটাও ভেঙে যায়। এরপর জিওয়ান ওই লোকের হেল্প করতে গেলে তখন ইয়োনা আসে, আর সে এইসব দেখে মনে করে জিওয়ানই ওয়েটারটাকে পিটিয়েছে। তখন ইয়োনার কেপটা খুলে যায়, আর এখানে থাকা অন্যান্য মানুষজনরা বলে পুলিশ এসেছে। এরপর তারা ধাক্কা দিয়ে ওনাকে সামনে পাঠিয়ে দেয়। তাই ইয়োনা জিওয়ানের হাতে হ্যান্ডকাফ পরিয়ে তাকে অ্যারেস্ট করে। তবে ইয়োনার পোশাক আর জুতা দেখে জিওয়ানের ডাউট হচ্ছিল যে এ হয়তো আসল পুলিশ না। তখনই আসল পুলিশ চলে আসলে ইয়োনা আবারও তার কেপটা পরে ওখান থেকে দ্রুত বেরিয়ে যায়। বেরোনোর পর তার ফ্রেন্ড তাকে জিজ্ঞেস করে, তুমি কেন পুলিশ হওয়ার ভান ধরলা? উত্তরে ইয়োনা বলে, সিচুয়েশনই এমন ছিল যে আমি নিজেকে সামলাতে পারিনি। এরপর পুলিশ যখন জিওয়ানকে নিয়ে যাচ্ছিল তখন তারা নোটিস করে হ্যান্ডকাফটা ফেক। এটা শুনে জিওয়ান অনেক রেগে যায়, আর ইয়োনা দ্রুত ওখান থেকে পালিয়ে যায়। ইয়োনা আসলে একজন কন্টেন্ট ক্রিয়েটর। সে বাচ্চাদের জন্য বিভিন্ন কস্টিউম পরে ভিডিও তৈরি করে। এই কারণেই সে পুলিশের পোশাকের কস্টিউম পরা ছিল। তার বস তাকে ভিডিওর মধ্যে একটা খেলনা প্রমোট করতে বলেছিল, বাট খেলনাটা অনেক দামি হয় অনেক বাচ্চারাই ওটা অ্যাফোর্ড করতে পারবে না। এই কারণেও না সেটা করেনি, তাই তার বস তাকে অনেক ঝাড়ছিল। অন্যদিকে জিওয়ানের টিম তার জন্য তোফু রেডি করে রেখেছে, কারণ জেল থেকে বেরোলে তোফু খেতে হয়। এটা ওদের একটা ট্রেডিশন। ক্লাবের যে মেম্বারটা জিওয়ানের জন্য পুলিশকে কল করেছিল তার নাম হলো কাঙ্গিল। সে আসলে ইয়াংহির রাইট হ্যান্ড। ইয়াংহি এখনো গ্যাং চালায়, আর তার গ্যাংয়ের নাম কিটি। একজন মেম্বার জিওয়ানকে বলে এক ধরনের নতুন ড্রাগ এসেছে। ড্রাগটা বাচ্চাদের চকলেটের মতো ছোট ছোট শেপের। এটা দেখে তার ইয়োনহার কথা মনে পড়ে, কারণ ইয়োনহার কাছ থেকে এমন চকলেট পড়ে গিয়েছিল। তো জিওয়ান এবার ভাবতে লাগে ওগুলো ড্রাগ। ইয়োনহা একটা দোকানে পার্ট টাইম জব করছিল, আর সেখান থেকে সে পাশের একটা দোকানের নাম দেখে হিয়ানো ডাম্পলিংস। এরপর সে দোকানটার দিকে যেতে লাগে, আর দেখে দোকান থেকে একটা ছোট বাচ্চা ছেলে বেরিয়ে যাচ্ছে। দেন দোকান থেকে জিওয়ান বেরোয়। জিওয়ানকে দেখে ইয়োনহা দ্রুত লুকায়। এরপর জিওয়ান বাচ্চাটাকে ধরে আর তাকে বলে, যা তোমার না সেগুলো নিও না। বাচ্চাটা তাকে কিছু টাকা বের করে দেয়। আসলে বাচ্চাটা ওই দোকান থেকে এই টাকা চুরি করেছে, বাট ইয়োনা ভাবে জিওয়ান ছোট একটা বাচ্চার কাছ থেকে জোর করে টাকা নিচ্ছে। তাই সে রেগে জিওয়ানের মাথায় একটা থাপ্পড় দিয়ে দৌড় দেয়। দোকানদার আসার পর জিওয়ান তার সাথে কিছুক্ষণ কথা বলে ওখান থেকে বেরিয়ে যায়। এদিকে ইয়োনা যখন তার পার্ট টাইম জব করছিল তখন একজন মাতাল এসে তাকে ডিস্টার্ব করা শুরু করে। জিওয়ান এই রাস্তা দিয়েই হেঁটে যাচ্ছিল। সে দেখেছিল সোজুর কস্টিউম পরা একজন মানুষ তাকে থাপ্পড় মেরে দৌড় দিয়েছিল, তাই সে ইয়োনার দিকে এগিয়ে আসে। আর মাতাল লোকটাও তখন ইয়োনার কস্টিউমের উপরের পার্টটা সরিয়ে ফেলে। এতে ইয়োনার মুখটা দেখে জিওয়ান তাকে চিনে ফেলে যে এই মেয়েটি পুলিশ হওয়ার ভান ধরেছিল। এরপর ইয়োনা ওখান থেকে দৌড়ে পালাতে লাগলে জিওয়ানও তার পিছনে যায়।
আর অনেকক্ষণ ধরে দৌড়াদৌড়ি করার পর জিওয়ান তাকে ধরে ফেলে। তাকে ধরেই জিওয়ান তার হাতে সেই ফেক হ্যান্ডকাফটা পরিয়ে দেয় আর জিজ্ঞেস করে তুমি ড্রাগগুলো কোথায় পেয়েছ। ইউনা তাকে বলতে থাকে ওগুলো জাস্ট বাচ্চাদের চকলেট, বাট জিওয়ান তার কথা বিশ্বাস করে না। ইউনা জিওনের সাথে কথা না পেরে বলে ঠিক আছে আমার সাথে চলো, আমি তোমাকে সেগুলো দিচ্ছি। এতক্ষণ ধরে কাজ না করার কারণে দোকানদার ইউনাকে বলে তোমার আজকের কোনো টাকা দেওয়া হবে না, তুমি চলে যাও। এই বলে তার ব্যাগ তাকে ছুঁড়ে মারে। ইউনা তাকে বেগ করতে থাকলেও মহিলা তার কোনো কথাই শোনে না। এরপর ইউনা তার ব্যাগ থেকে সেই ছোট ছোট চকলেটগুলো বের করে আর জিওয়ানকে দেখিয়ে এক প্যাকেট চকলেট পুরো নিজের মুখে ভরে ফেলে। জিওয়ান তো ওগুলোকে ড্রাগ ভাবছিল, তাই সে দ্রুত ইউনার পিঠে থাবড়িয়ে চকলেটগুলি বের করে দেয়, বাট একটা চকলেট তার গলায় বেঁধে যায়। তাই সে দোকানের কাছে যায় পানি আনতে, বাট তখনই ইউনার মুখ থেকে ওই চকলেটটা বেরিয়ে জিওয়ানের মুখে ঢুকে যায় আর সে গিলেও ফেলায়। চকলেটটা পেটে যাওয়ার কারণে জিওয়ান হসপিটালে যেয়ে তার ব্লাড টেস্ট করিয়েছে যে ড্রাগ কিনা ওটা, বাট রেজাল্ট নেগেটিভ এসেছে, মানে ওটা জাস্ট একটা চকলেট। এরপর জিওয়ান তাকে জিজ্ঞেস করে তুমি কেন এদিন পুলিশ হওয়ার ভান ধরেছিলে। তো ইউনা তাকে বলে কারণ তুমি একজন লোককে বিনা কারণে ওভাবে মারধর করছিলে। তো এবার জিওয়ান বিরক্ত হয়ে তাকে বলে তোমার কি মনে হয় যে একজন লোককে ওভাবে মারতে পেরেছে সে একজন মেয়েকে মারতে পারবে না। জিওয়ান আরো বলে আমার মতো মানুষের কাছ থেকে অনেক দূরে থাকবা। এগুলো শুনে ইউনা একটু ভয় পাচ্ছিল। এরপর জিওয়ান তাকে জোরে একটা ধমক দিলে ইউনা দৌড়ে চলে যায়। রাতে ইউনা এগুলো সব তার ফ্রেন্ডকে বলে, তো ফ্রেন্ডটা তাকে জিজ্ঞেস করে তুমি কেন ডাম্পলিং এর ওই সবটায় ঢুকতে গেলা। তার ফ্রেন্ড আরো বলে হিয়ানো নামের পিছনে গেলে সবসময় একটা না একটা খারাপ কিছুই ঘটেছে। আসলে ছোটবেলায় ইউনার একটা ফ্রেন্ড ছিল যার নাম হিয়ানো, বাট তাদের মধ্যে কোনো যোগাযোগ না থাকায় ইউনা তাকে খুঁজছিল। তাই হিয়ানো নামের কাউকে দেখলে ইউনা তার সাথে কথা বলতে যেত আর সবসময় কিছু না কিছু খারাপই ঘটত। ইউনা তার ফ্রেন্ডকে বলে আমি আশা করি হিয়ানো কোনো এক জায়গায় ভালো আছে। এরপর হিয়ানোকে দেখানো হয় সে ঠিকই ইউনার কথা মতো অনেক ভালো আছে, পেশায় সে একজন প্রসিকিউটর। এরপর জিওয়ানের কোম্পানি থার্স্টি ডিয়ার এর একটা অ্যাড দেখানো হয়। ওই কোম্পানির বোর্ড মেম্বাররা একটা মিটিং করছিল। জিওয়ানের কোম্পানির সব এমপ্লয়িরা একবার হলো জেলে গিয়েছে। জেল থেকে বের হওয়া মানুষদের নিয়ে জিওয়ান এই কোম্পানিটা শুরু করেছে, তাদেরকে স্বাভাবিকভাবে বাঁচার একটা সুযোগ দেওয়ার জন্য। ইউনা নতুন ভিডিও তৈরি করার জন্য বাচ্চাদের একটা ফেস্টিভ্যালে যাবে। জিওয়ানের কোম্পানি একটা নতুন সসেজ লঞ্চ করেছে, এটাকে প্রমোট করার জন্য তারাও সেই ফেস্টিভ্যালে একটা স্টল দেওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর ফেস্টিভ্যালের দিন আসে, ইউনা ওখানে একটা অ্যাড শুট করছিল। এদিকে সসেজের স্টলে কোনো লোকে আসছিল না, কারণ ওইখানের এমপ্লয়িরা সবাই জেল খেটেছে। একটা ছেলের বাবা এসে ওইখানে সসেজ ফেলে দিলে তাদের মধ্যে গন্ডগোল শুরু হয়। জিওয়ান একটা স্টোরের ম্যানেজারের সাথে দেখা করার জন্য 40 মিনিট ধরে অপেক্ষা করছিল। এরপর ফাইনালি সেই লোকটা আসে, বাট আসার পরেও সে খুবই অভদ্রের মতো আচরণ করছিল। লোকটি জিওয়ানকে বলে আমাদের স্টোরে আপনার প্রোডাক্ট রাখা সম্ভব হবে না, কারণ কাস্টমাররা এটাকে পছন্দ করবে না, তারা জেল খাটা লোকেদের দ্বারা বানানো খাবার খেতে চাবে না। এদিকে ফেস্টিভ্যালে মারামারি বেঁধে গেলে বাচ্চারা অনেক ভয় পাচ্ছিল, তাই ইউনা এসে সিচুয়েশন সামাল দেয়। এরপর জিওয়ান ওই লোকটাকে বলে ঠিক আছে আমাদের প্রোডাক্ট আপনার স্টোরে রাখতে হবে না, বাট আপনি কি জানেন আপনার চেয়ারম্যান যে রেস্টুরেন্টে রেগুলার মাংস খায় ওইখানের মাংস আমরাই সাপ্লাই করি। এটা শুনে লোকটা পুরোই হতভম্ব হয়ে বসে থাকে আর জিওয়ান খুব একটা ভাব নিয়ে ওখান থেকে বেরিয়ে যায়। এরপর ফেস্টিভ্যালে গন্ডগোল হয়েছে এই খবর পেয়ে জিওয়ান সেইখানে আসে আর তার এমপ্লয়ীদের বকাঝকা করে। এরপর জিওয়ান তাদের বলে দোকানের সবকিছু গুছিয়ে এখান থেকে বেরিয়ে যেতে। রাতে তারা সবাই একসাথে ডিনার করবে। এদিকে ইউনা অনেকগুলো বাচ্চার সাথে মিলে রান্না করছিল। জিওয়ান পুরো ফেস্টিভ্যালটাই ঘুরে ঘুরে দেখছিল। সে নোটিস করে একটা জায়গায় বাচ্চারা অনেক খুশিভাবে খেলছিল, তাই সে ওখানে দাঁড়িয়ে দেখে ইউনাকে। ইউনা অনেক সুন্দরভাবে বাচ্চাদের সামলাতে পারে আর সে তাদের সাথে খেলতেও অনেক পছন্দ করে। জিওয়ান ওইখানে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে ইউনাকে দেখতে থাকে। ফেস্টিভ্যাল শেষে ইউনা ওয়াশরুমে গেলে ওইখানে দেখে ফ্লোরে অনেক বেশি আটা, তাই সে একটা মপ এনে সেগুলো পরিষ্কার করতে শুরু করে। আর হঠাৎ করে পিছন থেকে জিওয়ান চলে আসে আর মপটা গিয়ে তার পেটে লাগে। আর ইমব্যালেন্স হয়ে জিওয়ান সিঁড়ি থেকে পড়ে যেতে লাগলে ফার্স্টে ইউনা তাকে ধরে, বাট জিওয়ানের ফেস দেখার পর তার মনে পড়ে এর আগে জিওয়ান তাকে অনেক বাজে বাজে কথা বলেছে, তাই সে জিওয়ানের হাত ছেড়ে দেয় আর জিওয়ান সিঁড়ি থেকে গড়িয়ে নিচে পড়ে যায়। পড়ে গিয়ে সে বেহুশ হয়ে যায় আর তার টিম মেম্বাররা এসে চিল্লাপাল্লা করতে লাগে। অ্যাম্বুলেন্সে করে জিওয়ানকে হসপিটালে নিয়ে যাওয়া হয় আর ইউনা খুবই গিল্টি ভাবে ওখানে দাঁড়িয়ে থাকে। কিছু সময় পর জিওয়ানের জ্ঞান ফিরে আসে। তার রিব ফ্র্যাকচার হওয়ার কারণে তাকে 1 সপ্তাহ হসপিটালে রেস্টে নিতে হবে। মপের সাথে আঘাত লাগার কারণে তার রিব ফ্র্যাকচার হয়েছে।
জিহুয়ান একা একা ইউনার কথা ভাবছিল। ফেস্টিভ্যালের মধ্যে সে পোস্টারে লেখা দেখেছিল মিস মিনি, তাই সে এই নামটাকে সার্চ করে আর জানতে পারে ইউনা বাচ্চাদের জন্য কন্টেন্ট ক্রিয়েট করে। এরপর দেখানো হয় সেই প্রসিকিউটর হিয়ানো ইউনার আপলোড করা ভিডিওগুলো দেখছে। পরদিন হিয়ানো সকালে অফিসে এসে দেখে হলে একটা বাচ্চা একা একা দাঁড়ানো, তাই সে বাচ্চাটাকে তার রুমে নিয়ে এসে চকলেট খেতে দেয়। এরপর সে জিওয়ানের ফেক অ্যারেস্টের ব্যাপারে জানতে পারে। সে এই ঘটনায় অনেক ইন্টারেস্ট দেখায়। এটা থেকে বোঝা যায় সে আগে থেকে জিওয়ানকে চেনে। এদিকে জিওয়ান সারা রাত জেগে ইউনার চ্যানেলে আপলোড করা সবগুলো ভিডিও দেখে ফেলেছে, আর এখন সে বাবল বানানোর একটি ভিডিও দেখছিল। তো হঠাৎ সে দেখে ইউনা তার পাশে বসেই তার দিকে বাবল উড়াচ্ছে। এটা দেখে সে শখে দ্রুত তার ফোনটা অফ করে দেয়। তবুও সে দেখে তার সামনে অনেকগুলো বাবল, আর প্রতিটা বাবলের মধ্যে ইউনা। মানে নতুন নতুন প্রেমে পড়ে জীবনের মাথা খারাপ হয়ে গেছে। তো এবার সে প্যানিক খেয়ে প্রতিটা বাবলকে পপ করে ভ্যানিশ করতে লাগে। তখন এখানে ইয়োনা আসে। তো সে ইয়োনাকেও বাবল মনে করে পপ করতে যায়, বাট ইয়োনা চিৎকার করে ওঠে। এরপর জিওয়ান ইয়োনার গালে হাত দিয়ে চেক করে দেখে এটা মানুষ কিনা। এরপর ইয়োনা জিওয়ানকে একটা মিল্কের প্যাকেট দেয়, আর জিওয়ানের সানগ্লাসটাও ফেরত দেয়। ইয়োনা তাকে জিজ্ঞেস করে আপনার ইনজুরির অবস্থা কি। ব্যথা পাওয়া সত্ত্বেও জিওয়ান তার পেট চাপড়ে বলে আমি পুরাই সুস্থ। এরপর ইয়োনা চলে যেতে লাগলে তার ব্যাগ থেকে কিছু জিনিস পড়ে যায়। তো জিওয়ান দেখে এগুলো সব সেলফ ডিফেন্সের আইটেম। ওগুলো কুড়িয়ে নিয়ে ইয়োনা বেরিয়ে যেতে লাগলে তখনই জিওয়ানের টিম এসে দরজার বাইরে তাকে ডাকাডাকি করে। তাই জিওয়ান প্যানিক খেয়ে ইয়োনাকে কোথায় লুকাবে খুঁজে পাচ্ছিল না। তো এখানে সেখানে করে ফাইনালি সে বেডে ইয়োনাকে শুয়ে দিয়ে তার উপর কম্বল দিয়ে দেয়, আর নিজে পাশে শুয়ে ইয়োনাকে কভার করে রাখে। তো টিম মেম্বাররা ইয়োনার ব্যাকগ্রাউন্ড চেক করে এসেছে। সেই সব তথ্যই তারা জিওয়ানকে বলে। তার মধ্যে থেকে একজন বলে আমরা কি ওনাকে ধরে নিয়ে এসে মারবো। এইসব শুনে জিওয়ান বলে প্লিজ তোমরা যাও, কারণ এইসব কথা সবই ইয়োনা তো শুনছিল। জিওয়ানের কথা না শুনে তারা আরো বলতে থাকে ওই মেয়ের কারণে আপনার রিব ভেঙেছে, ওর অন্তত হাত পাতা ভাঙতেই হবে। এবার জিওয়ান তাদেরকে ধমক দিয়ে বলে আমি রেস্ট করব, আমার অনেক ব্যথা হচ্ছে, তোমরা চলে যাও। এরপর জিওয়ান তাদেরকে সিরিয়াস ভাবে ওয়ার্ন করে যে ওই মেয়েকে তোমরা যেমন ভাবছো সে অমন না, তো ওর কোনো ক্ষতি করবা না। তবুও লোকটা বলে আমাদের ওকে 2 টুকরায় ভেঙে ফেলা উচিত। এটা শুনেও না ভয় পায়। তো একজন ইন্টেলিজেন্ট মেম্বার সিচুয়েশন বুঝে বাকিদের নিয়ে বেরিয়ে যায়। তারা চলে গেলে ইয়োনা কম্বল থেকে মুখ বের করে, আর দুইজন দুইজনের দিকে তাকায়। তো তারা এত ক্লোজ অবস্থায় আছে এটা দেখে তারা দুজনে লাফ দিয়ে খাট থেকে নেমে যায়। এরপর ইয়োনা দ্রুত তার ব্যাগ নিয়ে হসপিটাল থেকে বেরিয়ে যায়, আর জিওয়ান খাটে বসে ব্লাশ করতে থাকে। তাদের কথা শুনে ইয়োনা অনেক চিন্তায় পড়ে যায়, তাই সেগুলো সে তার ফ্রেন্ডের সাথে শেয়ার করে। এইসব মারামারি কাটাকাটির কথা শুনে তার ফ্রেন্ডও অনেক ঘাবড়ে যায়। ফ্রেন্ডটা তাকে বলে কিছুদিন সাবধান থাকতে। তখন ইয়োনার ফোনে অনেক নোটিফিকেশন আসে। সে চেক করলে দেখে ওই দিনের ফেস্টিভ্যালের ঝগড়ার ভিডিও খারাপভাবে এডিট করে তার এজেন্সি আপলোড দিয়ে দিয়েছে। তাই বসের সাথে কথা বলতে ইয়োনা দ্রুত এজেন্সিতে আসে। ভিডিওটা অনেক বেশি ভিউ হয়েছে বলে তার বস অনেক খুশি ছিল, বাট ইয়োনা তাকে বলে আপনি ওই কোম্পানিটার রেপুটেশন ড্যামেজ করছেন। মাংস বানানোর কোম্পানিকে আপনি গুন্ডাদের কোম্পানি দেখাচ্ছেন। বাট ইয়োনার কোনো কথাই তার বস শোনা না। উল্টা সে ইয়োনাকে বলে এমন কিছু আপলোড না দিলে তুমি কোনোদিনই ভাইরাল হতে পারবে না। জিওয়ান আবারও ইয়োনার চ্যানেলে ঢুকলে সেও এই ভিডিওটি দেখে। হিয়ানো এই ভিডিওটি দেখে। বাচ্চাদের চ্যানেলে এমন ভিডিও আপলোড করার জন্য ভিডিওটিতে ইয়োনাকে নিয়ে অনেক বাজে বাজে কমেন্ট আসে। ওই এজেন্সির অন্যান্য ক্রিয়েটাররাও ইয়োনার নামে ওয়াশরুমে বসে উল্টাপাল্টা কথা বলছিল, আর ইয়োনা সেগুলোর পাশে দাঁড়িয়ে শুনতে পাচ্ছিল। ইয়োনা তাদেরকে বলে এই ভিডিও আপলোডের ব্যাপারে আমি কিছুই জানতাম না, তবুও তাতে তাদের কিছুই যায় আসে না। এরপর ভিডিও ডিলিট করার জন্য সে তার চ্যানেলে লগ ইন করার ট্রাই করে, বাট সে ব্যর্থ হয়। মানে এজেন্সি থেকে পাসওয়ার্ডটাও চেঞ্জ করে দেওয়া হয়েছে। জিওয়ানের কোম্পানির 12টা বেজেছে বলে এই ভিডিও দেখে ইয়াংহি অনেক খুশি হয়। আবারও টিম মেম্বাররা জিওয়ানের কাছে এসে ওনার নামে উল্টাপাল্টা কথা বলতে থাকে যে এই কাজের জন্য ইয়োনাকে শাস্তি দেওয়া উচিত। এই ভিডিওর কারণে তাদের কোম্পানির রেপুটেশন পুরো ধুলোয় মিশে গেছে। সবার কথা শুনে জিওয়ান এবার অ্যাকশন নেওয়ার সিদ্ধান্ত নেয়। হিয়ানো এই ভিডিওটি বারবার দেখে তার কলিগকে বলতে থাকে এই ভিডিওটা হয়তো ইয়োনা আপলোড দেয়নি, এটার এডিটিং প্যাটার্নও অনেক ডিফারেন্ট। এই শুনে তার কলিগ জিজ্ঞেস করে আপনি যে মেয়েটাকে এতটা ডিফেন্ড করতেছেন আপনি কি ওকে পছন্দ করেন। বাট এই প্রশ্নটা হিয়ানো এড়িয়ে যায়। জিওয়ান তার এক কলিগকে নিয়ে ইয়োনার এজেন্সিতে আসা। বসকে বলে তারা ওনার নামে মামলা করবে, এতে সাজা হিসেবে 7 বছর তাকে জেলে থাকতে হবে, আর $50,000 একটা ফাইন ভরতে হবে। এগুলো শুনে বস ভয় পেয়ে যায়, আর সে বলে তারা ভাবছিল যে ভিডিওটি তারা ডিলিট করে ফেলবে। আর বস পুরো দোষ ইয়োনার উপর চাপাচ্ছিল যে আমরা জানতামই না ইয়োনা এমন একটা ভিডিও আপলোড করেছে, তো শাস্তি হিসেবে আমরা ইয়োনাকে এজেন্সি থেকে বের করে দেব। তখন জিওয়ান বলে ইয়োনাকে এজেন্সি থেকে বের করার কোনোই প্রয়োজন নেই, শুধুমাত্র ভিডিওটি ডিলিট করলেই হবে।
এটা শুনে তারা একটু অবাক হয়। এদিকে ইওনা এজেন্সিতে এসে ভিডিওগ্রাফারের টেবিলে অনেক খোঁজাখুঁজি করে ফেস্টিভ্যালের অরিজিনাল ফুটেজটা পায়, সেটা সে নিয়ে নেয়। এরপর জিওয়ান চলে যেতে লাগলে ইওনা এসে তাকে সরি বলে, আরো বলে আমি জানতাম না তারা এই ভিডিওটা পোস্ট করে, বাট এই কথা জিওয়ান বিশ্বাস করে না। সে ওনাকে বলে টাকা ইনকাম করার জন্য তুমি এমন একটা কাজ করলা, তুমি আমাকে বলতো এই টাকা আমি তোমাকে দিয়ে দিতাম। আমার এমপ্লয়িরা অনেক কষ্ট করে এই প্রোডাক্টগুলি বানিয়েছিল, বাট তারা এখন সবার দ্বারা ক্রিটিসাইজড হচ্ছে। তুমি এখন বড়লোক হওয়ার দিকে ফোকাস করতে পারো। এই বলে জিওয়ান চলে যায়, আর ইওনা হার্ট হয়ে ওখানে দাঁড়িয়ে থাকে। রাতে ইওনা যখন বাসায় যাচ্ছিল তখন সে দেখে তার এলাকার দোকান থেকে জিওয়ানের কোম্পানির সব খাবার বের করে দেওয়া হয়েছে, কারণ কাস্টমাররা এগুলো দেখে অনেক অভিযোগ করছিল। এদিকে জিওয়ানের এমপ্লয় তাকে জানায় সারা দেশ থেকেই সবাই প্রোডাক্ট ফিরিয়ে দিয়ে টাকা ফেরত যাচ্ছে। এ নিয়ে তারা সবাই অনেক চিন্তিত ছিল। পরদিন সকালে মার্কেটিং টিমে কল করে একজন জানায় আপনি কি ভিডিওটা দেখেছেন? এদিকে এজেন্সিতে ভিডিওগ্রাফারটা এসে ওনাকে জিজ্ঞেস করে তুমি আমার টেবিল থেকে সেই অরিজিনাল ফুটেজটা চুরি করেছো তাই না, আর ওটাকে আপলোডও করে দিয়েছো। বাট ইওনা এই কথাটা পুরোপুরিভাবে অস্বীকার করে। এরপর হসপিটালে বসে জিওয়ান সেই ভিডিওটি দেখে। ওই ফেস্টিভ্যালে সাধারণ মানুষেরা কিভাবে জিওয়ানের কোম্পানির লোককে ক্রিটিসাইজ করছিল এটাই মূলত এই ভিডিওতে ছিল। আগের দিন রাতে ইওনা এটা আপলোড করে দিয়েছে। জিওয়ানের একজন এমপ্লয়ি তাকে বলে ভিডিওটা আননোন একটা লোক আপলোড করেছে, বাট দেখে বোঝাই যাচ্ছে যে ভিডিওটা কে আপলোড করেছে। জিওয়ান তাকে জিজ্ঞেস করে তাহলে সে নিজের চ্যানেলে কেন আপলোড করেনি? এর উত্তরে এমপ্লয়িটা তাকে বলে হয়তো তার নিজের চ্যানেলে কোনো কিছু আপলোড করার অথরিটি নেই। আগের দিন ইওনার সাথে খারাপ ব্যবহার করার জন্য জিওয়ানের এবার গিল্টি ফিল হচ্ছিল। কিছু সময় পর হঠাৎ হসপিটালে সে ইওনাকে দেখে। তো ইওনাকে ফলো করলে সে দেখে অসুস্থ বাচ্চাদের রুমে অসুস্থ বাচ্চাদের গল্প শোনানোর জন্য সেখানে ভলেন্টিয়ার হিসেবে আসে। ইওনা যখন গল্প শোনাচ্ছিল জিওয়ান তার দিকে অনেক সুন্দরভাবে তাকিয়েছিল। গল্প শোনানো শেষ হলে সে জিওয়ানের রুমের সামনে গিয়ে একটা ব্যাগ রেখে হসপিটাল থেকে বেরিয়ে যায়। রাস্তায় জিওয়ান ইওনাকে দেখে আবারও ফলো করে, বাট হঠাৎ সেটা দেখে ফেললে জিওয়ান তার সামনে আসে। না সরি বলতে গেলে জিওয়ান তাকে থামিয়ে দিয়ে নিজেই সরি বলে। এরপর সিচুয়েশন অকওয়ার্ড হয়ে গেলে ইওনা বলে সে কিছুক্ষণ হাঁটতে চায়, এই বলে সে চলে যায়। আর জিওয়ানও তার হসপিটালে চলে আসে। হসপিটালে গিয়ে সে ওনার দেওয়া ব্যাগটা চেক করলে একটা নোট দেখে যেটাই সরি লেখা ছিল, আর ভিতরে একটা আপেল ছিল। আসলে কোরিয়ান ভাষায় যেভাবে ক্ষমা উচ্চারণ করা হয় আপেলকেও তারা একইভাবে উচ্চারণ করে, এই কারণেই ইওনা তাকে আপেলটা দিয়েছে। পরে একদিন ইওনা রাস্তা পার হচ্ছিল, আর রাস্তার ওপারে হেয়ানো ছিল। হেয়ানো ইওনাকে দেখেই চিনে ফেলে, আর রাস্তা ক্রস করতে করতে তারা পাশাপাশি এলে হেয়ানো তার সাথে কথা বলার চেষ্টা করে, বাট ইওনা হঠাৎ দৌড় দিয়ে একটা ট্যাক্সিতে উঠে চলে যায়। আসলে ইওনা যে দুধটা প্রমোট করছিল খবরে এসেছে যে ওইটা খেয়ে ৪৫ জন বাচ্চা ফুড পয়জনিং এর কারণে হসপিটালে ভর্তি হয়েছে। জিওয়ান যখন হসপিটাল থেকে ডিসচার্জ হচ্ছিল তখন সে দেখে ইওনা খুব প্যানিক খেয়ে হসপিটালে এসেছে। ইওনা সিঁড়ি দিয়ে উঠে অনেক কষ্টে দৌড়ে দৌড়ে একটা বাচ্চার রুমে আসছিল। সেই বাচ্চাকে গল্প শোনানোর পর সেই দুধ দিয়েছিল, তাই সে বাচ্চাটার অবস্থা চেক করতে এসেছে। বাট সে এসে দেখে বাচ্চাটা দুধ খায়নি, তাই সে প্যাকেট দুটো নিজের সাথে করে নিয়ে চলে যায়। তার সময় সে অনেক অসুস্থ বাচ্চাদের হসপিটালে আসতে দেখে হসপিটালের ইয়ার সেকশনে আসে। তো এখানে থাকা গার্ডিয়ানরা ইওনাকে দেখে অনেক ভরকে যায়, কারণ ইওনাই তো এই মিল্কটা প্রমোট করেছে। ইওনার উপর ভরসা করেই তারা এই মিল্কটা কিনে তাদের বাচ্চাদের খাইয়েছিল। একজন মহিলা এসে ইওনাকে মারা শুরু করে, আর একজন বাবা রেগে ইওনার গায়ে সেই দুধের প্যাকেট ছুঁড়ে মারে। ঘাবড়ে ইওনা ফ্লোরে বসেছিল, বাট তখনই জিওয়ান আসে আর প্যাকেটটা তার গায়ে লাগে। ইওনা ঘাবড়ে চোখ বন্ধ করেছিল, তো সে তাকিয়ে দেখে জিওয়ান দুধে পুরো গোসল হয়ে গেছে। এরপর জিওয়ান নিচু হয়ে বসে ইওনাকে বলে চোখ বন্ধ করে 10 পর্যন্ত গুনো। আর এরপর সে ইওনাকে বস্তার মতো তার কাঁধে তোলে, আর মিল্কের প্যাকেট ছুঁড়ে মারা বাবাটাকে বলে প্যাকেটগুলো বাঁচিয়ে মিল্কের কোম্পানিতে গিয়ে মারতে। এরপর সে ওভাবে ইওনাকে তুলে বাইরে নিয়ে আসা। এভাবে তাকে বাইরে নিয়ে আসার জন্য সে জিওয়ানের উপর রেগে যায়। আবারও হসপিটালের ভিতরে যেতে লাগলে জিওয়ান তাকে বাধা দেয়। ইওনার প্রমোট করা ভিডিও দেখে সবাই ওই মিল্কটা কিনেছিল, এই কারণে ইওনা অনেক বেশি গিল্টি ফিল করছিল। তখন ইলিয়ং আসলে তারা দুজন গাড়িতে করে চলে যায়। যেতে যেতে ইওনা জিওয়ানকে বলছিল আমি ভেবেছিলাম ওই কোম্পানিটা ভালো, ওইখানের কোম্পানির লোকেদের ব্যবহার ভালো ছিল বলে আমি ভেবেছি প্রোডাক্টও ভালো। আমি আসলে একটা বোকা, এখন আবার এইভাবে পালিয়ে যাচ্ছে। ইউনার পা মচকে গেছে বলে জিহন তার জন্য অনেকগুলো ওষুধ কিনে এনেছে। এই প্যাকেটটা সে ইওনাকে দেয়। এর মধ্যে তারা ইওনার ফ্রেন্ড মিহর দোকানে পৌঁছে গেছে। ইলিয়ংকে দেখে মিহর ভালো লেগে যায়। এবার ইলিয়ং ইওনাকে একটা বিজনেস কার্ড দিয়ে বলে আমাকে যে কোনো সময় কল করতে পারো, আমরা একসাথে ড্রাইভে যাব। এটা শুনে জিহন তার দিকে একটু রেগে তাকিয়েছিল।
এরপর কিছু না বলে ইয়োনা চলে যেতে লাগলে জিহান তার জ্যাকেটটা খুলে বলতে থাকে, দেখছো দাগগুলো কত বড় বড়, একদম ম্যাপের মতো লাগতেছে। এটা শুনে ইয়োনা আবার ফেরত এসে বলে, আমাকে হেল্প করার জন্য থ্যাঙ্কস, আমার কারণে তোমার জ্যাকেটটা নষ্ট হয়ে গেছে। বাট জিহান তাকে বলে, কোনো সমস্যা নাই, তুমি যাও, ভিতরে যাও। ইয়োনা যেতে লাগলে জিহান আবার চিৎকার করে ওঠে যে এটা অস্ট্রেলিয়ার ম্যাপ। তো ইয়োনা আবারও ফেরত আসে আর জিহানকে বলে, আমাকে এটা দাও, আমি ড্রাই ক্লিন করে দেবো। বাট জিহান আবারও বলে, কোনো অসুবিধা নাই, তুমি ভিতরে যাও। তো ইয়োনা আবারও যেতে লাগলে জিহান আবারও চিৎকার করে ওঠে। বাসায় আসার পর জিহান ইলেয়ংকে জিজ্ঞেস করে কোনো মেয়ের মন খারাপ থাকলে তাকে কিভাবে সান্ত্বনা দিতে হয়। তো ইলেয়ং উত্তরে বলে, তাদেরকে বোঝার চেষ্টা করতে হয়, তাদের সাথে কানেক্ট হতে হয়, যে তুমি কষ্ট পাচ্ছ, আমি অনেক কষ্ট পাচ্ছি, তোমার মন খারাপ, আমারও অনেক মন খারাপ। বাট এই কথার উত্তরে জিহান বলে, আমার একই কথা বারবার রিপিট করতে হবে। এই উত্তর শুনে ইলেয়ং বোঝা যায় যে এই লোককে বুঝিয়ে কোনো লাভ হবে না। ইয়োনা তার ফ্রেন্ড মিহোকে বলছিল, তুমি জানো 7 বছর বয়স পর্যন্ত আমার সাথে কেউ খেলা নাই। আসলে ইয়োনাদের অনেক ঋণ ছিল। এই ঋণ থেকে পালানোর জন্য তার বাবা কখনোই বাসায় থাকতো না, আর তার মা সারাদিন কাজে ব্যস্ত থাকতো। আর কিছুদিন পর পর এইসব লোন শার্করা এসে তাদের বাড়িঘর তছনছ করে দিয়ে যেত। তো ইয়োনা সারাদিন বাড়ির সামনের সিঁড়িটাতে ওঠানামা করতে থাকতো। তখন একদিন তার হিয়নোর সাথে দেখা হয়। হিয়নো যেমন ইয়োনার লাইফে অনেক খুশি দিয়েছিল, ইয়োনাও চেয়েছে অন্য বাচ্চাদের জীবনে এমন খুশি দিতে, বাট সে ব্যর্থ হয়েছে। অসুস্থ বাচ্চাগুলোর খোঁজ নেওয়ার জন্য ইয়োনা পরের দিন হসপিটালে যায়, আর সে শুনে তাদের অবস্থা সিরিয়াস না হওয়ার কারণে সবাই বাসায় চলে গেছে, বাট একটা বাচ্চা থেকে গেছে। এই বাচ্চাটার মায়ে আগের দিন ইয়োনাকে মারধর করেছিল। তো তারা আজকে এক জায়গায় বসে কথা বলতে লাগে। ইয়োনা তাকে সরি বলে। ওই মহিলা বলে, আমার মেয়ে আপনার ফ্যান, এতদিন ধরে ওর সাথে খেলার জন্য আমি অনেক কৃতজ্ঞ। এই বলে মহিলা চলে যায়। এদিকে ইয়োনার এজেন্সি পুরো ব্লেমটা ইয়োনার উপর দিয়ে দিচ্ছিল, যে এজেন্সি কিছুই জানতো না, বাট ইয়োনা নিজে নিজে এই মিল্কের কোম্পানির প্রমোশন করেছে। বসও তার উপর অনেক চিল্লাপাল্লা করে রেসপন্সিবিলিটি নিতে বলে। এই কারণে ইয়োনা বলে, ঠিক আছে, কিছুদিন পর্যন্ত আমি ভিডিও আপলোড দেওয়া বন্ধ রাখবো। তো ইয়োনা যখন চলে যাচ্ছিল তখন ওইখানকার সবচেয়ে টপ ক্রিয়েটর এনার সাথে ইয়োনার দেখা হয়। এনা তাকে বলে, শুনলাম তুমি নাকি কাজ ছেড়ে দিচ্ছ, তাহলে তো কিছুদিন তুমি একদমই ফ্রি, তো আমার বাসায় এসে ঘর পরিষ্কার করতে পারো। এবার সে বলে, আরে সিরিয়াসলি নিও না, আমি মজা করেছি। এনা তাকে আরো জিজ্ঞেস করে, তুমি জিওয়ানকে ভালোভাবে চিনো, ওর সম্পর্কে কি জানো? তো ইয়োনা বলে, না, আমি ওনার সাথে ক্লোজ না। এরপর আমরা জানতে পারি জিওয়ান সেই হসপিটালের অসুস্থ বাচ্চাগুলোকে ভিআইপি রুমে শিফট করেছে। এছাড়া ওই প্যারেন্টসদেরকে জিওয়ানের কোম্পানি লিগ্যাল অ্যাডভাইসও দিয়েছিল। এরপর জিওয়ানের সাথে দেখা করতে এখানে এনা আসা। এদিকে হিয়নোর অফিস অ্যাসিস্ট্যান্ট সেই দিন ক্লাবে ঘটা ইনসিডেন্টের ব্যাপারে সাক্ষী দিতে ইয়োনাকে কল করে, বাট ইয়োনা ভাবে এটা কোনো ফ্রড কল, এই কারণে সে কলটি কেটে দেয়। তো কল কেটে দেওয়ার কথা শুনে এবার হিয়নো তাকে কল করে। প্রসিকিউটর অফিসের কথা শুনে ইয়োনা বলে, আমার অ্যাকাউন্টে কোনো টাকা নেই, আর আমি জবও ছেড়ে দিয়েছি, তাই আমি কোনো লোনও পাবো না, তো আপনি আমার সাথে কথা বলে শুধু শুধু সময় নষ্ট করেন না। তো হিয়নো এবার তার জব যাওয়ার ব্যাপার নিয়ে তাকে সান্ত্বনা দিতে লাগে। এরপর তাকে বলে, অমুক দিন ক্লাবে যে অ্যাসাল্টের মামলাটা হয়েছিল, আপনি তো সেটা সাক্ষী, এই কারণে আপনাকে কল করে ডাকা হচ্ছে। জিহান এনাকে জিজ্ঞেস করে, তুমি কে? তো এতে ওনা উত্তর দেয়, তুমি টিভি দেখো না? আমি টিভির সবখানে। এরপর সে একটা কাগজ বের করে জিহানকে বলে, আমি আমার ঋণ পরিশোধ করতে এসেছে। কাগজটা দেখে জিহান বলে, এটা আমার কোম্পানির না, আমাদের বিল্ডিং এর অপোজিটে দেখবা কিটিমানের অফিস আছে, ওইখানে গিয়ে ঋণ পরিশোধ করো। এরপর এনা বলে, তোমার আমার কথা মোটেই মনে নেই, 8 বছর আগে। বাট এনার কথা না শুনে জিওয়ান চলে যায়। ইয়োনা পার্ট টাইম জব খুঁজছিল, বাট মন মতো কোনো কাজ না পাওয়ার কারণে তার এনার কথা মনে পড়ে, আর সে এনার বাসায় ক্লিনিং এর কাজ করার সিদ্ধান্ত নেয়। জিওয়ান এক প্যাকেট কফি নিয়ে ইয়াংহের সাথে দেখা করতে আসা। হিয়নো সেই ড্রাগ নিয়ে ইনভেস্টিগেট করছিল, এই কারণে সে টেকের উপরেও নজর রাখছিল, কারণ ওই ড্রাগ রিং এর একজন মেম্বার টেক ছিল। যদিও সে এখন সেই কাজ ছেড়ে দিয়ে জিওয়ানের কোম্পানিতে জব করছিল। জিহান ইয়াংহিকে বলে, টেককে ফেরত দিয়ে দাও, টেককে এইসব কাজের মধ্যে আবার জড়াও না। উত্তরে ইয়াংহি বলে, সে টেকের ব্যাপারে কিছুই জানো না। জিহানের জ্যাকেটটা ড্রাই ক্লিন হয়ে চলে এসেছে। ইয়োনা দেখে জ্যাকেটের একটা বাটন খুলে গেছে, তাই সে সেটা লাগাতে বসে যায়। এরপর ইয়োনা জ্যাকেটটা পরে বলতে লাগে, তার ঘাড় অনেক চওড়া আর তার হাতও অনেক লম্বা। এদিকে জিহান দেখে ইয়োনার চ্যানেলে সবগুলো ভিডিও ডিলিট করে দেওয়া হয়েছে। এটা দেখে তার মন খারাপ হয়ে যায়। পরদিন ইয়োনা ইয়ানার বাসায় আসে। তার বাসা দেখে ইয়োনা অনেক অবাক হয়ে যায়, কারণ সেটা অনেক বড় ছিল। এদিকে ইয়ানার ভিডিও দেখতে না পারার কারণে জিহান ডিপ্রেশনে চলে যায়।
সে ইলিয়ংকে জিজ্ঞেস করে আমার জন্য কোনো কল আসা নাই, আমিও বাইরে যেতে চাই কিন্তু আমার কোনো কোট নেই। তো এবার এমপ্লয়িটা জিওনের ওয়ার্ড্রপের দিকে তাকায়, যেখানে অন্তত 10-12টা কোট ছিল। জিওন বলতে থাকে ওই কোটটা ক্লিন হয়ে আসে নাই, আমাকে ফেরত দিবে না। এদিকে ইয়োনা বাড়ি পরিষ্কার করতে করতে এনার সব অ্যাওয়ার্ডস আর ছবি দেখে কিছুটা কষ্ট পায়। এরপর ইলিয়ং মিহর দোকানে আসে চুল কাটতে। তখন মিহর কাছে ইয়োনার কল আসে। তাদের কথা শুনে ইলিয়ং বুঝতে পারে ইয়োনা এনার বাসায় গেছে, তাই সে এনার বাসার ঠিকানাটা জিওয়ানকে পাঠিয়ে দেয়। সারাদিন কাজ করে ইয়োনা ময়লার ব্যাগ নিয়ে বেরোতে লাগলে তখন এনা আসে, সাথে সে অন্য 2জন ক্রেটারকেও নিয়ে এসেছে। এরপর দেখানো হয় এনা তাদেরকে ইচ্ছা করে ডেকে এনেছে। তারা ইয়োনাকে জিজ্ঞেস করে এই বাসা তুমি পরিষ্কার করেছ? ইয়োনা বলে যে হ্যাঁ, তোমরা মজা করো। এই বলে ইয়োনা চলে যেতে লাগলে তারা বলতে লাগে আমি শুনেছি অনেক গরিব, এই জন্য এখন ঘর পরিষ্কার করার কাজও শুরু করেছে। ঠিকানা পেয়ে জিওয়ান এখানে এসেছে, আর সে ইয়োনাকে বেরোতে দেখে একটা পিলারের পেছনে লুকিয়ে যায়। ইয়োনার পেছন পেছন এনা এসে তাকে অনেক টাকা দেয়। একদিনের কাজের জন্য এত টাকা বেতন হয় না। এনা তাকে বলে দেখে মনে হয়েছে তোমার টাকার অনেক প্রয়োজন, এই কারণে বেশি টাকা দিয়েছে। তো ইয়োনা তাকে বলে এখন তো আমার কাছে চেঞ্জ নেই, বাট আমি বাসায় যেয়ে তোমাকে টাকাটা পাঠিয়ে দেবো। এরপর ইয়োনা চলে যেতে লাগলে এনা জিওয়ানকে দেখে ডাক দেয়। তখন ইয়োনাও দেখে এখানে জিওয়ান এসেছে, তাই সে নিজের হাতে থাকা ময়লার ব্যাগগুলি লুকাতে লাগে। এই সবকিছু জিওয়ান দেখেছে বলে ইয়োনা অনেক লজ্জিত ফিল করে ওখান থেকে চলে যায়। জিওয়ানও তার পিছনে যেতে চায়, বাট এনা তার হাত ধরে বসে। এরপর ইয়োনা রাস্তার পাশে একটা কার্টে এসে খেতে বসলে তখন সে হঠাৎ দেখে জিওয়ানও তার পাশে দাঁড়ানো। এরপর তারা এক টেবিলে বসে খেতে লাগে। জিওয়ান বলে সে ড্রিঙ্ক করতে পারে না, এই কারণে সে সোডা অর্ডার দেয়। ইয়োনা তাকে জিজ্ঞেস করে তুমি কি এনাকে পছন্দ করো? তো জিওয়ান বলে না, আমি ওর চ্যানেলে সাবস্ক্রাইব করিনি। তো ইয়োনা তাকে জিজ্ঞেস করে কেন, তুমি বাচ্চাদের ভিডিও দেখো না? তো জিওয়ান বলে দেখি, আমি অন্য একটা চ্যানেলে সাবস্ক্রাইব করেছি, আমি শুধুমাত্র একটা চ্যানেলেই সাবস্ক্রাইব করেছি, বাট সেটা এখন আর অ্যাক্টিভ নেই। মানে সে আসলে ইয়োনার চ্যানেলটাকে মিন করছিল। একবার একটা ব্লাইন্ড ডেটে হেয়নোর তেমন টাকা পয়সা না থাকার কারণে মেয়েটা তাকে রিজেক্ট করে, আর তখন অনেক বৃষ্টি পড়ছিল বলে ইয়োনা এসে হেয়নোকে একটা ছাতা দেয়। তখন ইয়োনাকে দেখে হেয়নোর ভালো লেগে যায়। ছাতার গায়ে ইয়োনার চ্যানেলের নাম লেখা ছিল। হেয়নো এখনো ছাতাটা অনেক যত্ন সহকারে রেখে দিয়েছে। এরপর তারা বিভিন্ন কথা বলতে লাগে, আর ভুল করে জিওয়ান ড্রিঙ্ক করে ফেলে। এরপর দেখানো হয় ড্রাঙ্ক অবস্থায় ইয়োনা নড়তে পারছে না, জিওয়ান তাকে কোলে করে নিয়ে যায়। বাট এটা আসলে কল্পনা ছিল। আসলে হয়েছে ঠিক উল্টাটা, ইয়োনা অনেক কষ্টে জিওয়ানকে ধরে ধরে নিয়ে যাচ্ছিল। জিওয়ানকে নিচে বসিয়ে সে ক্যাব ডাকতে লাগলে হঠাৎ তাকিয়ে দেখে ওখানে জিওয়ান নেই। এরপর ইয়োনা তাকে খুঁজতে লাগে। হাঁটতে হাঁটতে ইয়োনা একজনের চিৎকার শুনে ওখানে এসে দেখে ওটা একটা প্লেগ্রাউন্ড, আর ওইখানে জিওয়ান বাচ্চাদের একটা রাইডে চড়ে খুশিতে চিল্লাচ্ছিল। ইয়োনা তাকে নিয়ে যেতে চাইলে সে ইয়োনাকেও রাইডে চড়িয়ে দেয়। এরপর সে আরো অনেকক্ষণ ধরে এভাবে বাচ্চাদের মতো খেলতে থাকে। দেন টায়ার্ড হয়ে তারা দোলনায় বসে গল্প করতে লাগে। দোলনায় বসলে ইয়োনার হেয়নোর কথা মনে পড়ে, কারণ বাচ্চাকালে তারা একসাথে এভাবে দোলনায় চড়ত। তো বাচ্চাকালের মতো ইয়োনা দাঁড়িয়ে দোল খাওয়া শুরু করে। সে জিওয়ানকে বলে আমি এভাবে দাঁড়িয়ে দোল খাওয়াতে এক্সপার্ট, বাট অন্য কোনো কিছুই আমি ঠিকভাবে করতে পারি না। তো তখন জিওয়ান তাকে বলে তুমি অনেক সুন্দর বাবুল বানাতে পারো, অনেক ড্রিঙ্কও করতে পারো। তো বাবুল বানানোর কথা শুনে ইয়োনা বুঝে যায় যে জিওয়ান তার চ্যানেলের ভিডিওগুলি দেখেছে। তো ভিডিও দেখার কথা স্বীকার না করে জিওয়ান দৌড় দেয়। এরপর তারা একসাথে সিসতে চড়ে আর মাঠের মধ্যে ধরাধরি খেলা শুরু করে। ইয়োনা তার সারাদিনের সব চিন্তা ভুলে গিয়ে জিওয়ানের সাথে বাচ্চাদের মতো খেলা শুরু করে। তো এক পর্যায়ে দৌড়ে টায়ার্ড হয়ে গিয়ে তারা শুয়ে পড়লে জিওয়ান ইয়োনাকে বলে ভিডিও বানানো চালু রাখো। জিওয়ান বলে বানাতে থাকো, আমি ওগুলো দেখতে চাই। শুনে ইয়োনা তার দিকে কিছুক্ষণ তাকিয়েছিল। এক পর্যায়ে অকওয়ার্ড ফিল করে উঠে চলে যেতে লাগলে সে জিওয়ানের পায়ের সাথে বেঁধে তার গায়ের উপর পড়ে যায়। এমন একটা রোমান্টিক মোমেন্টে জিওয়ান বলে তোমাকে দেখে বোঝা যায় না তুমি এত ভারী। এই বলে সে হাসতে থাকে। তাই ইয়োনা তাড়াতাড়ি করে উঠে দাঁড়ায়, আর তখনই জিওয়ানের ফোনে ইলিয়ং এর কল আসে। ইয়োনা কল রিসিভ করে ইলিয়ংকে এখানে ডাকে। ইলিয়ং গাড়িতে করে যখন জিওয়ানকে নিয়ে যাচ্ছিল ড্রাঙ্ক অবস্থায় জিওয়ান বলে আমার আজকের দিনটা অনেক ভালো কেটেছে, আমি আজকে অনেক খুশি। ইয়োনাও খুশি মনে বাসায় চলে যায়। পরদিন সকালে উঠে জিওয়ানের মনে পড়ে কালকে রাতে সে কি কি করেছে। এগুলো মনে করে সে লজ্জায় মুখ লুকানোর জায়গা পাচ্ছিল না। ইয়োনা জিওয়ানের কোটটা দেখে ভাবে গতদিন তো এটা ফেরত দিয়ে দিতে পারতাম। এরপর তার মনে পড়ে ইলিয়ং তাকে একটা বিজনেস কার্ড দিয়েছিল। কার্ডটা খুঁজে ইয়োনা দেখে বুদ্ধিমান ইলিয়ং নিজের কার্ড না দিয়ে জিওয়ানের কার্ড দিয়েছে। জিওয়ান অফিসে গিয়েও এইসবই ভাবছিল যে আমি গত রাতে কেন ড্রাঙ্ক হয়ে গেলাম। তখন তার ফোনে ইয়োনার মেসেজ আসে যে আপনি কখন জ্যাকেটটা ফেরত নেবেন।
ইউনা প্রসিকিউটর অফিসে এসে ভুল ডিরেকশনে যেতে লাগলে হানু তাকে সঠিক পথ দেখায়। দেন তারা একসাথে ওই রুমে আসার পর ইউনা দেখে প্রসিকিউটরটার নাম হিয়ানো। যেহেতু ওই বাচ্চা হিয়ানোর ড্রিম ছিল বড় হয়ে প্রসিকিউটর হবে, এই কারণে সে ভাবছিল এই হিয়ানো হয়তো সেই হিয়ানো। এরপর ইউনা হিয়ানোর কাছে তার বয়স, ছোটবেলার ঠিকানা এইসব জিজ্ঞেস করতে লাগে, যা শুনে ওইখানে সবাই একটু থ খেয়ে যায়। এরপর হিয়ানো তাকে বুঝিয়ে বলে যে এখানে আমি আপনাকে প্রশ্ন করব আর আপনি শুধু উত্তর দেবেন। এরপর হিয়ানো তাকে ক্লাবের ওই দিনের ঘটনা নিয়ে অনেক প্রশ্ন করতে থাকে। এদিকে জিওয়ান তার একটা মিটিং এর মধ্যে ইউনাকে নিয়ে ভাবনায় মগ্ন থাকে। কাজ শেষ করে ইউনা অফিস থেকে বেরিয়ে আসে। তখন একটা বাইকের কারণে ইউনার গায়ে পানি ছিটে লাগতে গেলে হিয়ানো এসে ইউনার সেই দেওয়া ছোট্ট ছাতাটা খুলে দাঁড়ায়। ছাতা দেখে ইউনার মনে পড়ে হিয়ানোর সাথে তার এর আগে কোথায় দেখা হয়েছিল। তাই ইউনা খুশি হয়ে বলে, তুমি সেই ছেলে যে রিজেক্ট হয়েছিলে। হিয়ানো তাকে বোঝানোর চেষ্টা করছিল যে সে রিজেক্ট হয় নাই, বাট কে শোনে কার কথা। ইউনা নিজের মতোই কথা বলে যাচ্ছিল। এরপর ইউনা ছোটবেলার ব্যাপারে কথা বলতে গেলে তখন হিয়ানোর কল আসে। তাই সে ইউনাকে বলে পরে একদিন দেখা করে এইসব কথা শুনবে। ইউনা ওই ছাতাটা হিয়ানোকে গিফট হিসাবে দিয়ে দেয়। ইউনার মেসেজে রিপ্লাই দিতে গিয়ে জিওয়ান ভুলভাল টাইপ করে ফেলেছে। তাই সে চিন্তা করতে লাগে ইউনা এটা নিয়ে কি ভাববে। এটা নিয়ে অনেকক্ষণ ধরে ভাবার পর সে সিদ্ধান্ত নেয় ইউনাকে কল দিবে। তো কল দিয়ে জিওয়ান বলে, আমি ভুল করে একটা মেসেজ পাঠিয়ে দিয়েছি, ওটাকে পড়বা না, ডিলিট করে দাও। বাট উত্তরে জিওয়ান শুনতে পায়, আপনি আমার জিনিসপত্র আমার বাসা থেকে কেন বের করছেন? আসলে এজেন্সির বস এই লোকটাকে বলেছে ওনার বাসা থেকে সব মালপত্র বের করে দিতে। তাই ওনা দ্রুত দৌড়ে ওনার কাছে আসা। বস বলে, আমাদের 1 বছরের কন্ট্রাক্ট আজকে শেষ, তাই তুমি চাবিটা দিয়ে দ্রুত চলে যাও। এদিকে এনা জিওয়ানের মার্কেটিং টিমে কল দিয়ে মিটিং ফিক্স করে। আর ইয়োনা যখন বসকে বেক করছিল এটাও এনা দেখে। ফোনে ওই কথা শুনে জিওয়ানের চিন্তা হয়, সে ইলিয়ংকে খোঁজ খবর নিতে বলে। ইলিয়ং এসে তাকে বলে ইয়োনাকে কোম্পানি আর হাউজিং থেকে বের করে দেওয়া হয়েছে। ইয়োনা এই শহরে একা থাকে, মানে তার এখন যাওয়ার মতো জায়গা নেই। তাই সে তার ফ্রেন্ড মিহোকে কল দেয়, বাট ওই দিন মিহো তার বাবার বার্থডে সেলিব্রেশনে ব্যস্ত ছিল। তাই ইয়োনা তার কষ্টের কথা বললে মিহোর মন খারাপ করতে চাচ্ছিল না। তাই ইয়োনা কিছুক্ষণ মন খারাপ করে বসে থেকে পরে তার ছোটবেলার বাসার ওখানে আসে। ওই সিঁড়িতে এসে হানো আর তার ছোটবেলার ভালো মোমেন্ট গুলো মনে করতে থাকে। আর তখনই হঠাৎ বৃষ্টি নামে। তাই ইয়োনা জীবনের জ্যাকেটটাকে ছাতার মতো ধরে হাঁটতে লাগে। হাঁটতে হাঁটতে সে ছোটবেলায় হানো যে বাসায় থাকতো ওখানে আসে। ওখানে এলে তার একটা ঘটনা মনে পড়ে, যে রাতের বেলায় ছোট্ট ইয়োনা একবার হিয়ানোর বাসায় এসেছিল। হিয়ানো গেট খুলে ইয়োনাকে বাসার ভিতরে নিলে হঠাৎ কেউ একজন দরজাটা টেনে ধরে। এরপর হিয়ানো আর ইয়োনা রাস্তায় একসাথে পালাতে লাগে। ইয়োনা আর দৌড়াতে না পারলে হিয়ানো তাকে রাস্তার পাশে থাকা একটা বক্সের মধ্যে ঢুকিয়ে রাখে আর তাকে বলে, আমরা এখন লুকোচুরি খেলছি, আমি না আসা পর্যন্ত তুমি বের হবে না। এই ঘটনা মনে করে ইয়োনার মন খারাপ হয়ে যায়। আর তখনই সে দেখে ছাতা মাথায় দিয়ে জিওয়ান এসেছে। জিওয়ান ইয়োনার আসল নাম জানে না, তাই চ্যানেলের নাম অনুসারে তাকে মিনি বলে ডাকছিল। ইয়োনা ভেজে গেছে বলে জিওয়ান তাকে একটা রুমাল দেয়। এরপর ইয়োনা বলে, আমি আসলে একটা ট্রিপের জন্য বের হয়েছিলাম, বাট হঠাৎ বৃষ্টি নামলো। জিওয়ান বলে, আমি এই বাসাটাতেই থাকি। এটা শুনে ইয়োনা অবাক হয়ে যায়, কারণ এই বাড়ির বেসমেন্টেই হানো থাকতো। ইয়োনা তাকে জিজ্ঞেস করে, তুমি কবে থেকে আসো? তাই হানো উত্তরে বলে, 8 বছর ধরে। এরপর ইয়োনা চলে যেতে চাইলে জিওয়ান তাকে বলে, এই কোটটা অনেক দামি, তুমি ভিতরে আসো, আমি একটু চেক করে নি যে কোট থেকে দাগগুলো গেছে কিনা। আর সিঁড়ি দিয়ে ওঠার সময় জিওয়ান পুরো ছাতাটাই ইয়োনার মাথায় ধরেছিল। জ্যাকেটটা সহ সে পুরাই বৃষ্টিতে ভিজছিল। জিওয়ানের বাসায় এসে ইয়োনা তার ভেজা ড্রেস পরিবর্তন করে। এরপর সে দেখে তার চ্যানেলে কোনো ভিডিও নেই, আর অনেক পিচ্চি বাচ্চারা তাকে মেসেজ করে বলছে, আমরা আপনাকে মিস করছি। এই সব পরে ইয়োনা কাঁদতে থাকে আর তার স্ট্রাগলের দিনগুলি মনে করে। ভিডিও শুট করতে গিয়ে ইয়োনার সব কাজ নিজেরই করতে হতো, আবার এনা চলে আসার আগে স্পেসটাও ফাঁকা করে দিতে হতো। এনার সব কাজ তার অ্যাসিস্ট্যান্টরা করত। অফিসের সবাইও তার সাথে অনেক খারাপ ব্যবহার করত। সে আরো ভাবতে থাকে বাচ্চারা তার গল্প শুনে হাসতো। সুন্দরভাবে ভিডিও শুট শেষ হলে সে কতটা খুশি থাকতো। এদিকে প্রসিকিউটর হিয়ানো দেখে ইয়োনার চ্যানেলে কোনো ভিডিও নেই। এরপর তার মনে পড়ে ইয়োনা তাকে একটা প্রশ্ন করতে চেয়েছিল, তাই সে দ্রুত ইয়োনাকে কল দেয়, বাট ইয়োনা রিসিভ করে না। এরপর ইয়োনা আবারও চলে যেতে লাগলে জিওয়ান তাকে বলে, রামেয়ন খেয়ে যাও। আসলে কোরিয়া এটা একটা পিক আপ লাইন, তাই তারা দুজনের দিকে অকওয়ার্ড হয়ে কিছু সময় তাকিয়ে থাকে। এরপর ইয়োনা উত্তর দেয়, হ্যাঁ খাওয়া যায়। তো জিওয়ান কাপ রামেয়ন আর মিল্ক গরম করে নিয়ে এসে দেখে ইয়োনা সোফায় ঘুমিয়ে গেছে।
তাই সে সুন্দরভাবে ইয়োনহার গায়ে কাঁথা দিয়ে দেয়। বৃষ্টি হওয়ার কারণে হেয়নের কলিগ সেই পিচি ছাতাটাকে নিয়ে গেছে। এবার হেয়নও ছাতাটাকে ভিজা দেখে খুব যত্ন সহকারে সেটাকে তোলে, আর সেই কলিগকে ইনডিরেক্টলি এটা বোঝানোর চেষ্টা করে যে না বলে কারো জিনিস নিতে হয় না। ছাতাটা ইয়োনা তাকে গিফট করায় এটা তার কাছে অনেক প্রিশিয়াস। সকালে ঘুম থেকে উঠে ইয়োনা দেখে সে একটা খাটে শোয়া। জিওয়ান এখানে আরো 5 জন লোকের সাথে থাকে। এরা জিওয়ানের গ্যাং এর লোক ছিল, আর এখন তার সাথে একসাথে অফিসে কাজ করে। তারা সবাই একসাথে খেতে বসছিল, তখন হঠাৎ এখানে ইয়োনা আসলে সবাই চমকে যায়। এরপর জিওয়ান এসে সবাইকে খেতে বসতে বলে, বাট জেসু নামের লোক ইয়োনাকে মোটেই সহ্য করতে পারছিল না, কারণ ইয়োনার কারণে জিওয়ান সিঁড়ি থেকে পড়ে গিয়েছিল। এছাড়াও ইয়োনার চ্যানেলেই তাদের কোম্পানির বিরুদ্ধে অমন ভিডিও পোস্ট করা হয়েছিল। মানহ বলতে লাগে, বাসায় একজন মহিলাকে দেখে আমার খুব ইয়ার লাগছে। তেকের ফ্যামিলির সাথে দেখা করার জন্য জিওন তার বাসায় যাচ্ছিল, বাট তেকের বোনের বয়স মাত্র 7 বছর, আর জিওন বাচ্চাদের সাথে কথা বলায় খুবই খারাপ। এই কারণে ইলিয়ং তাকে বুদ্ধি দেয় যে আপনি ইয়োনহাকে নিয়ে যান। ফার্স্টে জিওয়ান এতে রাজি হচ্ছিল না, কারণ ওইখানে গেলে ইয়োনহার কোনো বিপদ হয়ে যেতে পারে। তেকের বাড়ির এখন কি সিচুয়েশন সেটা তো আর জিওয়ান জানে না, বাট ইয়োনা বাচ্চাদের সাথে অনেক ভালো হয় কমিউনিকেট করার জন্য বাধ্য হয়ে সে ইয়োনাকে সাথে নিয়ে যায়। বুদ্ধি করে ইলিয়ং ড্রাইভারকে রেখে শুধুমাত্র জিওয়ান আর ইয়োনহাকে পাঠায়, যাতে তারা একসাথে টাইম স্পেন্ড করতে পারে। রাস্তায় তারা বিভিন্ন কথা বলতে লাগে। ক্লাবে ওই দিন জিওয়ানকে ভুল বোঝার জন্য ইয়োনা সরি বলে, তো জিওয়ানও এতে সরি বলে, কারণ সে ওই ইয়োনাকে দোষ দিয়েছিল যে চকলেট গুলো আসলে ড্রাগ। এদিকে হঙ্গি এনার সাথে দেখা করে। এনা তাদের কোম্পানির মডেল হতে চায়। এর কারণ হলো 8 বছর আগে এনার বাবা ইয়াংহিল লোকেদের কাছ থেকে 20 মিলিয়ন ধার নিয়েছিল, বাট উনি ঋণ পরিশোধ না করে পালিয়ে গেছে। এই কারণে তারা এনাকে ধরে আনে আর বলে সুদসহ তোমাকে 80 মিলিয়ন পরিশোধ করতে হবে। মেয়েটা বলতে থাকে, এটা আমার ঋণ না, তাহলে আমি কেন পরিশোধ করব? তখন জিওয়ান এসে কাগজটাকে ছেড়ে ফেলায় আর 20 মিলিয়ন পরিশোধ করে দেয়। এরপর এনা এসে জিওয়ানকে রেগে জিজ্ঞেস করে, তুমি কি এই টাকা দিয়ে আমাকে কেনার চেষ্টা করছো? জিওয়ান বলে, মানুষকে টাকা দিয়ে কেনা যায় না। জিওয়ান আরো বলে, তুমি তো বললে এটা তোমার ঋণ না, তাহলে যাও এখান থেকে। এরপর তারা তেকের বাড়িতে পৌঁছালে তেকের বোন তাদেরকে ঢুকতে দেয় না, কারণ প্রায় এমন গুন্ডা পান্ডারা তেককে খুঁজতে আসা। তাই ইয়োনা এসে ওই বোনকে আশ্বাস দেয় যে তারা খারাপ লোক না। এরপর জিওয়ান ভিতরে ঢুকে রুমগুলি দেখতে লাগে, আর ইয়োনা বাচ্চাটার সাথে খেলা শুরু করে দেয়। রুমগুলো দেখে জিওয়ানের মনে হয় তেক তার ফ্যামিলিকে অনেক ভালোবাসে, সে কখনোই ফ্যামিলিকে এভাবে ফেলে রেখে পালিয়ে যাবে না। ইয়োনা যখন বাচ্চাটার ঘুড়ি ঠিক করে দিচ্ছিল, তখন তার ছোটবেলায় হানোর সাথে কিছু ঘটনা মনে পড়ে, যে তারা দুজন একসাথে এভাবে ঘুড়ি উড়াতো। ঘুড়ি ঠিক করা হয়ে গেলে ইয়োনা বাচ্চাটার সাথে ঘুড়িটা উড়াতে লাগে, আর জিওয়ান সেটা তাকিয়ে তাকিয়ে দেখতে থাকে আর স্মাইল করে। তখন একটা গাড়ি এগিয়ে আসলে জিওয়ান তাদের দিকে এগিয়ে যায়। জিওয়ান ভাবছিল এই গাড়িতে হয়তো বিপক্ষ দলের কোনো লোক আছে, বাট গাড়ি থেকে প্রসিকিউটর হেয়নো বের হয়, যাকে দেখে তারা খুবই অবাক হয়ে যায়। এরপর জিওয়ান দেখে ইয়োনা প্রসিকিউটর হেয়নোকে চেনে, হেয়নো দেখে ইয়োনা জিওয়ানকে চেনে, যে কিনা একজন গুন্ডা ছিল। এভাবে তারা তিনজনকে দেখে শক খায়। আর এরপর হেয়নো জিওয়ানকে নিজের পরিচয় দেয়, আর জিওয়ান যখন নিজের পরিচয় দিতে যাচ্ছিল তখন হেয়নো বলে, এমন কোনো প্রসিকিউটর নাই যে বুলডগ গ্যাং এর জিওয়ানকে চেনে না। তবুও জিওয়ান বলে, আমার নাম জিওয়ান আর আমি মাংস প্রসেসিং এর কোম্পানি চালাই। জিওয়ানের পাস্ট নিয়ে হেয়নো তাকে বিভিন্নভাবে অপমান করতে থাকে। সে আরো বলে, ইয়োনার তোমার মতো একজন গ্যাংস্টারের সাথে এখানে আসা মোটেও সেফ হয়নি। তাই জিওয়ান ইয়োনাকে রেখে চলে যায়। ইয়োনা হেয়নোর গাড়িতে করে শহরে ফেরত আসছিল। তখন হেয়নো তাকে জিজ্ঞেস করে, জিওয়ান কি তোমাকে কোনোভাবে ব্ল্যাকমেইল করছে? তো ইয়োনা তাকে বলে, না এমন কিছু না, আমি জানি আমার তাকে ভয় পাওয়া উচিত, আমিও ভেবেছিলাম যে আমি তাকে ভয় পাবো, বাট আমি তাকে মোটেই ভয় পাই না। ইয়োনা জিওয়ানকে ডিফেন্ড করতে থাকলেও হেয়নো তার নামে খারাপ কথাই বলতে থাকে। এরপর তারা 2 দিন পর দেখা করার সময় ঠিক করে। এরপর ফ্ল্যাশব্যাকের কাহিনী দেখানো হয়। যখন হেয়নো হাই স্কুলে পড়তো তখন একটা হোটেলে অনেক মানুষ আহত অবস্থায় পড়েছিল। হেয়নো তখন দেখেছিল জিওয়ান একটা বেসবল ব্যাট নিয়ে ওখান থেকে যাচ্ছে। ওই ঘটনায় তার এক ফ্রেন্ডের দাদি মারা গিয়েছিল। এই কারণে হেয়নো জিওয়ানকে এতটা ঘৃণা করে। ইয়োনা নিজের ব্যাগ নিতে জিওয়ানের বাসায় আসা। ব্যাগ নিয়ে একটা সন্ধ্যায় যায়, কারণ তার থাকার আর কোনো জায়গা নেই। সেখানে তার হঙ্গির সাথে দেখা হয়। হঙ্গি জিওয়ানের সিল চুরি করে একটা কন্ট্রাক্টে সাইন করেছে, তাই সে জিওয়ানের ভয়ে বাসায় না গিয়ে এখানে লুকিয়ে আছে। কিছু সময় পর তাদের কিটি গ্যাং এর মেম্বারদের সাথে দেখা হয়। হঙ্গি জিওয়ানের লোক বলে তারা হঙ্গিকে হ্যারাস করা শুরু করে। ইয়োনা হেল্প করার চেষ্টা করলে তারা তার সাথেও খারাপ বিহেভ করে। তখনই হঙ্গিকে খুঁজতে খুঁজতে জিওয়ান ওখানে চলে আসে। জিওয়ানকে দেখে হঙ্গি আর ইয়োনা তার পিছনে লুকায়, আর কিটি গ্যাং এর মেম্বাররা দৌড়ে পালায়।
হঙ্গে আসা জীবনের সিল চুরি করে সেই কন্টেন্ট ক্রিয়েটারের সাথে একটা কন্ট্রাক্ট সাইন করেছে। সিল চুরি করা নিয়ে এসে হঙ্গের উপর হতাশ হয়। সে ওনাকে সন্না থেকে আবারও বাসায় নিয়ে আসে। বাসায় এসে জীবন বাকিদের বলে যে আজকে থেকে ইয়োনা তোমাদের পড়াবে আর এখানেই থাকবে। এরপর ইলদং ইয়োনার জিনিসপত্র আনতে মিহর দোকানে যায়। ইয়োনা যখন বারান্দায় দাঁড়িয়েছিল তখন সে হঠাৎ দেখে ওখানে জীবন দাঁড়ানো। তাদের রুম দুটো পাশাপাশি আর বারান্দাও কানেক্টেড। তখন ইয়োনার মুখে একটা পোকা পড়লে সে প্যানিক খাওয়া শুরু করে, তাই জীবন সেটা সরিয়ে দেয়। এতে ইয়োনার হার্ট জোরে জোরে বিট করা শুরু করে, তাই সে দ্রুত রুমে ফেরত চলে যায়। জিহান ইয়োনার ছোটবেলার বাসার ঠিকানা চেক করে জানতে পারে যে সেটা জিহানের এই বাসা থেকে খুবই কাছে। এটা দেখে সে কিছু একটা বুঝতে পারে। জানালা থেকে জিয়ন দেখে তার বাড়ির উঠানে কেউ একজন হাঁটাহাঁটি করছে। এতে সন্দেহ হলে জিয়ন নিচে এসে লোকটাকে চেপে ধরে, বাট ফেস দেখার পর সে বুঝতে পারে এটা আসলে ইয়োনহা। ইয়োনহার ঘুম আসছিল না বলে সে এখানে হাঁটাহাঁটি করছিল। পরদিন সকালে অফিস যাওয়ার সময় জিহন ইয়োনাকে বলে আজকে রাতে যদি তোমার সময় থাকে তাহলে আমরা তোমার একটা ওয়েলকাম পার্টি করি। এতে ইয়োনা অনেক খুশি হয়ে যায়। মডেলটা কন্ট্রাক্টে একটা স্পেশাল কন্ডিশন দিয়েছিল যে প্রতিবার শুটের সময় জিহন ওখানে উপস্থিত থাকবে আর শুট শেষে জিহন তাকে বাসায় পৌঁছে দেবে। 2 দিন পর হিয়নো আর ইয়োনা দেখা করলে হিয়নোর বিহেভিয়ারে বারবার ইয়োনার ছোটবেলার হিয়নোর কথা মনে পড়ছিল। এরপর ইয়োনা হিয়নোকে ছোটবেলার হিয়নোর গল্প বলতে লাগে। এদিকে বাসার সবাই ওয়েলকাম পার্টির প্রিপারেশন নিচ্ছিল। ইয়োনার সাথে করে হঙ্গেকে নিয়ে এসেছে। হঙ্গে এসে সবাইকে সরি বলে। তো জিয়ন বললে হঙ্গে মাফ চেয়ে একটা লেটার লিখলে তাকে মাফ করে দেওয়া হবে। এরপর ইয়োনা নিজের ইন্ট্রোডাকশনে তার ভালো লাগা খারাপ লাগা নিয়ে কথা বলতে থাকে। খারাপ লাগার মধ্যে ইয়োনা বলে মারামারি করা, মিথ্যা কথা বলা, বুলি করা। তো এইসব শুনে জিয়ন ভাবতে লাগে যে এতদিন ধরে ইয়োনার সাথে সে যে ব্যবহার করেছে তাতে ইয়োনার মন জয় করার কোনো সুযোগই তার কাছে নেই। জিহন ইয়োনার কথায় অনেক গুরুত্ব দিচ্ছিল দেখে সবাই অনেক অবাক হয়। এরপর ড্রিঙ্ক করতে করতে তারা একসাথে সবাই গেম খেলতে লাগে। ইয়োনা অনেক খুশি ভাবে গেম খেলছিল আর জিয়ন তাকিয়ে তাকিয়ে তার হাসি দেখছিল। ইয়োনার খুশি দেখে জিয়নও অনেক খুশি হচ্ছিল। এরপর ইয়োনা বাইরে গিয়ে বসে বসে একা একা আবারও ড্রিঙ্ক করতে লাগে। ইয়োনাকে খুঁজতে খুঁজতে জিয়ন এখানে এসেছে। জিয়ন তাকে ঘুমাতে যেতে বলে, বাট ইয়োনা তাকে বলে এখানে বসো, তুমিও ড্রিঙ্ক করো। বাট জিয়ন তো 1 গ্লাস খেলে ড্রাঙ্ক হয়ে যায়, তাই সে ড্রিঙ্ক করে না। এরপর তারা কথা বলতে লাগলে হঠাৎ করে ইয়োনা জিয়নের মুখ ধরে আর বলতে লাগে তার চোখ অনেক সুন্দর। এই বলতে বলতে ইয়োনা হঠাৎ করে বেহুশ হয়ে জিয়নের মুখের উপর পড়ে। এতে আনইনটেনশনালি তাদের কিস হয়ে যায়। ব্যাপারটা নিয়ে জিয়ন অনেক শকে ছিল। সকালে ঘুম ভাঙার পর আগের রাতের কিস নিয়ে ইয়োনা অনেক এম্বারাস ফিল করছিল। জিয়নও এটা নিয়েই ভাবছিল। ইয়োনা চুপি চুপি নিচে যাওয়ার জন্য দরজা খোলা রুম থেকে বের হলে তখনই জিহান বের হয় আর তাদের দেখা হয়ে যায়। তখন ইয়োনা বলে কালকে রাতে আমি এত ড্রিঙ্ক করেছি আমার একটা কিচ্ছু মনে নেই। ইয়োনা আরো বলে যে কিছুদিন আমি আর ড্রিঙ্কই করবো না। এতে জিহান বলে হ্যাঁ এটাই ঠিক হবে। ড্রিঙ্ক করার পর কোনো আনপ্লেজেন্ট ইনসিডেন্ট ঘটতে পারে। এটা শুনে ইয়োনা ভাবতে লাগে যে কিসটা জিহানের কাছে একটা আনপ্লেজেন্ট ইনসিডেন্ট ছিল আর জিহান ভাবছিল যে আমার পরিবর্তে তখন যদি ইয়োনার সাথে অন্য কেউ থাকতো তাহলে কি ডেঞ্জারাস একটা সিচুয়েশন হতো। তাই ইয়োনা অনেক রেগে গিয়ে বলে আমি খুবই দুঃখিত, আমি আপনার কাছ থেকে দূরে থাকার ট্রাই করব। এই বলে সে রেগে রুমের দরজা জোরে লাগিয়ে দেয়। এরপর জিহান নিচে এসে সবাইকে বলে আমাকে আর বস বলে ডাকবা না, কারণ আগের দিন রাতে ইয়োনা বলেছিল তার এটা পছন্দ না। সে জেসুকে বলে তুমি আর গালি দিবা না, আর মানহকে বলে তোমার হাতের ট্যাটু ঢাকার জন্য লং স্লিভের জামা পরবা, কারণ এগুলিও ইয়োনার অপছন্দ। এরপর ইয়োনা বাইরে এসে উঠানের একটা জায়গা খুঁড়তে লাগে। ছোটবেলায় সে এখানে কিছু একটা পুঁতে রেখে গিয়েছিল। তখনই হিয়নো তাকে কল দিয়ে উইকেন্ডে দেখা করার কথা বলে। এরপর এনা জিওনের কোম্পানির সসেজ প্রমোট করতে আসে। তখন সে 1 কামড় সসেজ খাওয়ার পর অসুস্থ হয়ে পড়ে। তাই জিওন তার কাছে আগে জিজ্ঞেস করে যে কি হয়েছে। এরপর তাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। আসলে এনার মাংসে অ্যালার্জি। হিয়নো সে ড্রাগ রিং নিয়ে ইনভেস্টিগেট করছিল। ইয়োনা ক্লাস নেওয়ার প্রিপারেশন নিয়ে সবার জন্য ওয়েট করছিল। এরপর তারা 4 জন এসে বলে এনা যখন বেহুশ হয়ে যাচ্ছিল জিহান তাকে জড়িয়ে ধরেছে। এবার হয়তো জিহান বিয়ে করবে। এইসব শুনে ইয়োনা জেলাস ফিল হচ্ছিল। এরপর ইয়োনা সবাইকে থামিয়ে পড়ানো শুরু করে। কিছু সময় পর জিহান এসে লুকিয়ে লুকিয়ে তাদের কথা শুনছিল। তখন জেসু ইয়োনাকে জিজ্ঞেস করে 4 অক্ষরে জিহানকে ডিসক্রাইব করো। এতে ইয়োনা বলে গ্যাংস্টার শোল্ডার। এটা শুনে জিহানের মন ভেঙে যায়। এরপর ইয়োনার সাথে তার কথা হলে সে প্রতি কথা এটাই বলছিল যে আমি তো গ্যাংস্টার, আমার আর এসবের কি দরকার। এটা শুনে ইয়োনা জিহানকে জিজ্ঞেস করে তুমি কি একটু আগে শুনেছো যে আমি তোমাকে গ্যাংস্টার শোল্ডার বলেছি। উত্তরে জিহান হ্যাঁ বললে ইয়োনা অনেক জোরে জোরে হাসতে লাগে।
এরপর ইউনা জিওয়ানকে বলে যে সার্চ করে দেখো ওয়ার্ডটার মিনিং কি। সার্চ করে জিওয়ান দেখে এটার অর্থ হলো অনেক বড় শোল্ডার। এদিকে ইলিয়ং মিহোর সাথে দেখা করতে এসেছে। দেন তারা একসাথে ডিনার করে আর বিভিন্ন কথাবার্তা বলে। খাওয়া শেষ করে তারা রাস্তা দিয়ে হাঁটতে লাগলে এক দোকানি ভুল করে তাদের গায়ে পানি ঢেলে দেয়। সকালে জিওয়ান ঘাড়ের সব এক্সারসাইজ করা শুরু করে। জিওয়ান হংকে বলে এনার সাথে কন্ট্রাক্ট ক্যান্সেলের ব্যাপারে কথা বলতে, কারণ তার তো মাংসের অ্যালার্জি, সে কিভাবে জিওয়ানের প্রোডাক্ট প্রমোট করবে। এরপর ইউনা বাইরে যাওয়ার সময় জিওয়ানকে বলে সে একজন ফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছে। আসলে সে হেওনার সাথে যাচ্ছিল। ইউনা এসে গাড়িতে উঠলে হেওনা তার সিট বেল্ট বেঁধে দিচ্ছিল। তখন ইউনা পিছনে তাকিয়ে দেখে ব্যাক সিটে জিওয়ান, তাই সে চিৎকার করে ওঠে। ওটা ইউনার ইমাজিনেশন ছিল। এদিকে মিহো খাবার সামনে নিয়ে মন খারাপ করে বসে আছে। আগের দিন রাতে গায়ে পানি পড়ার পর তারা একসাথে একটা হোটেলে গেছিল। দেন যা হওয়ার তাই হয়েছে। এদিকে ইলিয়ংও অনেক চিন্তিত। জিওয়ান বারবার নিচে এসে চেক করছিল যে ইউনা এখনো ফেরত এসেছে কিনা। সারাদিন ইউনা আর হেওনা একসাথে ঘুরে বেড়ায়। তখন হেওনার কাছে চিফ ওয়ের কল আসে যে টেকের বোন তার বাসা থেকে গায়েব হয়ে গেছে। তাই ইউনা আর হেওনা টেকের বাসায় এসে চেক করার জন্য। এরপর ইউনা হেওনার সামনে জিওয়ানকে কল করে জিজ্ঞেস করে টেকের বোন তার বাসায় নেই, তুমি কি জানো সে কোথায়। জিওয়ান তাকে বলে বাসায় আসো, আমি সব বলছি। তাই ইউনা হেওনার গাড়ি থেকে নেমে যায়। হেওনাও বোঝা যায় যে ইউনা জিওয়ানকে কল করেছিল। তাই হেওনা জিওয়ানকে কল করে দেখা করতে ডাকে। এরপর হেওনা আবারও জিওয়ানের সাথে অনেক খারাপ ব্যবহার করে আর ইউনার কাছ থেকে তাকে দূরে থাকতে বলে। এরপর ইউনা বাসায় আসলে বাসার সামনে জিওয়ানের সাথে তার দেখা হয়। টেকের বোনকে নিয়ে ইউনার চিন্তা দেখে জিওয়ান বলে ও সেফ আছে, তোমারও মনে হয় আমি ওর ক্ষতি করব। হেওনা কবে থেকে তোমার ফ্রেন্ড হয়ে গেল। ইউনা চুপ করে থাকে আর জিওয়ান অনেক ডিসঅ্যাপয়েন্টেড ফিল করে ঘরের ভিতরে চলে যায়। সকালে অনেক জোরে অ্যালার্মের শব্দে সবার ঘুম ভাঙে। ইউনা বুঝতেই পারে না কি হচ্ছে। সবাই জিনিসপত্র প্যাক করে গাড়িতে উঠে যায়। ইউনা লুকিয়ে লুকিয়ে গাড়ির পিছনে উঠেছিল। ইউনা ভাবে তারা সবাই মারামারি করতে যাচ্ছে। তাই ইউনা বারবার বলতে থাকে যেও না, গাড়ি ঘোরাও। তারা একটা জায়গায় গাড়ি থেকে নামার পর ওইখানে চাকু নিয়ে অনেকগুলো লোক বেরিয়ে আসে, যা দেখে ইউনা ঘাবড়ে যায়। আসলে এটা তাদের মাংস প্রসেসিং এর ফ্যাক্টরি। ছুটির দিনে হঠাৎ অনেক মাংস আসায় অনেকে আজকে কাজে আসেনি। তাই জিওয়ানের বাসার সবাই এখানে হেল্প করতে এসেছে। ওইখানের মহিলারা ইউনাকেও কাজে লাগিয়ে দিয়েছে। ওইখানে পুরুষ ওয়ার্কাররা বড় মাংসগুলিকে কেটে ছোট পিস করার পর মহিলা ওয়ার্কাররা সেগুলোর প্যাকেজিং করছিল। ওইখানের বেশিরভাগ মহিলা ওয়ার্কারই জিওয়ানের সাথে ডেট করতে চায়। তারা সবাই জিওয়ানের অনেক প্রশংসা করছিল, বাট একজন মহিলা বলে কি লাভ, জিওয়ানের মেয়েদের প্রতি কোনো ইন্টারেস্টই নেই। এরপর ওইখানের মহিলা হেডি ইউনাকে বলে আরো লেভেল নিয়ে আসতে। তাই সে স্টোরেজ খুঁজতে লাগে। তখন তার মানুষের সাথে দেখা হলে সে স্টোরেজ কোন দিকে সেটা জিজ্ঞেস করে। বাট মানু তাকে কোল্ড স্টোরেজের দিকে ইশারা করে, কারণ ওর মধ্যে জিওয়ান আছে। ইউনা ভেতরে গেলে মানু বাইরে থেকে লক করে দিয়ে চলে যায়। ইউনা গেট খোলার অনেক চেষ্টা করলেও পারে না। এই চিল্লাপাল্লা শুনে ভিতর থেকে জিওয়ান বেরিয়ে আসা। জিওয়ান ইউনাকে এখানে দেখে অনেক অবাক হয়। সে বলে তোমার এই ফ্যাক্টরির কাজে হেল্প করতে হবে না। এরপর সেও দরজা খোলার অনেক ট্রাই করে, বাট ব্যর্থ হয়। ব্যর্থ তো হবেই, কজ বাইর থেকে তো লক করা। এরপর ইউনা জিওয়ানকে বলে এইখানের কর্মচারীদের কথা শুনে আমি বুঝলাম তুমি অনেক ভালো মানুষ। মানুষ এই লক করার কথা সবার সাথে শেয়ার করলে সবাই তাকে অনেক বকাঝকা করে, কারণ কোল্ড স্টোরেজের মধ্যে -18°C তারা বাঁচবে কিভাবে। তাই মানুষ গেট খোলার জন্য চাবি খুঁজতে লাগে, বাট সেটাকে আর খুঁজে পায় না। ইউনার অনেক শীত করছে দেখে জিওয়ান তার জ্যাকেট খুলে ইউনাকে পরিয়ে দেয়। আরো অনেক সময় পেরিয়ে যায়। ইউনার অবস্থা অনেক খারাপ হয়ে যাচ্ছে দেখে জিওয়ান তাকে বলে আমি টিভিতে দেখেছি পেঙ্গুইনরা শীত থেকে নিজেদের বাঁচানোর জন্য হার্ডেলিং করে। এই বলে সে ইউনাকে পিছন থেকে জড়িয়ে ধরে আর বলে আমাকে পেঙ্গুইন ভাবো। এরপর ফাইনালি তারা চাবি খুঁজে গেটটা খুললে দেখে জিওয়ান ভেস ইউনাকে কোলে করে নিয়ে ওখান থেকে বেরোচ্ছে, যা দেখে সবাই হা হয়ে থাকে। সবাই বলা বলে করতে থাকে এই মেয়ে বসের প্রেমিকা। কিছু সময় পর হসপিটালে ইউনার জ্ঞান ফিরে এলে তার মনে পড়ে স্টোরেজের মধ্যে ইউনাকে বেহুশ হওয়া থেকে ঠেকাতে জিওয়ান থেকে এক গাদা পেঙ্গুইনের গল্প শোনাচ্ছিল। এরপর ইউনা তাকে জিজ্ঞেস করে আমি তো বেবি পেঙ্গুইনও না, তাহলে তুমি কেন আমাকে ওভাবে টেক কেয়ার করলা, তুমি কেন আমার সাথে এত ভালো বিহেভ করো। বাট তখনই বাকিরা চলে আসলে তাদের কথা অসম্পূর্ণ থেকে যায়। এরপর স্টোরেজে আটকে রাখার জন্য জিওয়ান সবাইকে অনেক বকাবকি করে, এত বকে যে মানুষ কান্নাকাটি শুরু করে দেয়। হসপিটালে মিহো ইউনার জিনিসপত্র নিয়ে আসলে তখন তার ইলিয়নের সাথে দেখা হয়। তাদের মধ্যে খুব অকওয়ার্ড সিচুয়েশন ছিল। মিহো কিছু বলার আগেই ইলিয়ং বলে ওই দিন ওটা ভুল ছিল। এটা শুনে মিহর মন খারাপ হয় আর সে চলে যায়। ইউনা যখন বেহুশ ছিল তখন হসপিটালে কি কি লাগতে পারে জিওয়ান সেটার একটা লিস্ট বানিয়েছিল, অনেক বড় লিস্ট। সেই সব জিনিস নিয়েই মিহো এখানে এসেছে।
লিস্টটা দেখে ইয়োনা অনেক টাচড হয়ে যায়। একটু আগে যখন জাংহো কল করেছিল তখন মিহো ইয়োনার ফোন রিসিভ করে এখানে ঠিকানা দিয়ে দিয়েছে। তো অফিস শেষে হেওনো ইয়োনার সাথে দেখা করতে আসা। এদিকে জিওয়ান এসে ইয়োনার জন্য রুমে বসে অপেক্ষা করতে করতে ঘুমিয়ে গেছে। ইয়োনা এসে ঘুমন্ত জিওয়ানকে দেখতে লাগে। অনেকক্ষণ ধরে তাকে দেখতে দেখতে তাদের একসাথে কাটানো ভালো মোমেন্টগুলি মনে করতে লাগে। হঠাৎ করে জিওয়ান উঠে যায়। ইয়োনা তাকে বলে, তুমি ক্লান্ত, তুমি এখানে রেস্ট করো। জিওয়ান বারবার মানা করা সত্ত্বেও ইয়োনা তাকে স্যালাইন নেয়। এরপর জিওয়ান পেশেন্টের বেডে শুয়ে থাকে আর ইয়োনা ভিজিটরের বেডে। এরপর তারা ছোটবেলার গল্প করতে করতে ঘুমিয়ে যায়। সকালে জিওয়ানের ঘুম আগে ভাঙলে সে ইয়োনার গায়ের কাঁথাটা ঠিক করে দিয়ে ওখান থেকে আস্তে করে চলে যায়। এদিকে ইয়োনা আর জিওয়ানকে প্রাইভেসি দিতে গিয়ে মিহো হসপিটালের চেয়ারে সারা রাত ঘুমিয়েছিল। তাই তার মাসল ক্রাম্প হওয়ায় সে আর ঘাড় নাড়াতে পারে না। তখন পিছন থেকে ইলিয়ং এসে তার ঘাড় মাসাজ করে দেয়। ইয়োনা ইলিয়ংকে বলে মিহোকে বাসায় পৌঁছে দিতে, বাট মিহো ইলিয়ং এর সাথে মোটেই যেতে চাচ্ছিল না। ইলিয়ং মিহোকে বাসায় ড্রপ করলে সেটা মিহোর বাবা দেখে ফেললে ইলিয়ংকে বাসায় ডাকে। এরপর তারা ইলিয়ংকে বিভিন্ন প্রশ্ন করে আর এরপর সকালে নাস্তা খাওয়ায়। হসপিটালে জিওন তার ওয়ালেট ভুলে রেখে এসেছে বলে ইয়োনা সেটা দিতে জিওনের অফিসে আসে। জিওন তখন এনার সাথে মিটিং করছিল। এনা মাংস খেতে পারে না বলে জিওন তার সাথে কন্ট্রাক্ট ক্যান্সেল করতে চায়, বাট এটা এনা মোটেই রাজি ছিল না। তাই সে একটা সসেজ বের করে খেতে গেলে জিওন তার হাত ধরে বসে। ইয়োনা এসে এটা দেখে দংহুইকে ওয়ালেটটা দিয়ে চলে যায়। ইয়াংহি তেককে একটা জায়গায় আটকে রেখেছে। এনা চলে গেলে দংহুই এসে জিওয়ানকে ওয়ালেটটা দেয় আর বলে ইয়োনা এটা দিয়ে গেছে। তো জিওন তাকে জিজ্ঞেস করে, ইয়োনা এত দূর এসেছে, তুমি ওকে আমার রুমে পাঠাওনি কেন? এরপর দংহুই বলে যে ইয়োনা সব দেখেছে। এতে জিওন আপসেট হয়ে যায়। ইয়োনা বাসায় এসে উঠানে মাটি খুঁড়তে খুঁড়তে রাগে বিড়বিড় করছিল। রাতে জিওন বাসায় এলে খাবার কিছু না থাকায় ইয়োনা তাকে ফ্রাইড রাইস বানিয়ে দেয়। খেতে খেতে জিওন বলে ও আসলে একটা মিটিং এর জন্য এসেছিল। এতে ইয়োনা বলে, ও তুমি মিটিং এ মানুষের হাত ধরো। এরপর জিওন থালা বাটি ধুতে লাগে আর ইয়োনা তাকে ইনস্ট্রাকশন দেয়। হঠাৎ করে ইয়োনার চোখে সাবানের ফোনা চলে গেলে জিওন সেটা পরিষ্কার করার জন্য ইয়োনার মুখ ধরে। এতে একটা রোমান্টিক সিচুয়েশন তৈরি হয়, বাট তখনই আবারও সবাই চলে আসলে জিওন আর ইয়োনা দুই দিকে সরে গিয়ে উড়াধুরা কাজ করা শুরু করে। এরপর দেখানো হয় দংহুই লুকিয়ে লুকিয়ে হ্যানোর সাথে দেখা করতে এসেছে। সে তেকের ব্যাপারে জিওনের কাছ থেকে যেসব কথা জানতে পেরেছে সেগুলোই সে হ্যানোকে বলতে এসেছে। ইলিয়ং একজন স্পাইয়ের কাছ থেকে খবর পেয়েছে কবে কোন লোকেশনে ড্রাগ ডিল হবে, সেটা এসে সে জিওনকে জানায়। এই ডিলটা করার জন্য ইয়াংহির তেককে প্রয়োজন, এই কারণেই সে তেককে আটকে রেখেছে, কারণ তেক আগে এই ড্রাগ বিজনেস করত। প্রসিকিউটর হেওনো ইয়োনহার ছোটবেলার হেওনোকে খুঁজতে লাগে। জিওনের এই বাসার গাছের নিচে ইয়োনহা আর হেওনো ছোটবেলায় একটা টাইম ক্যাপসুল পুঁতে রেখেছিল। ইনভেস্টিগেট করে হেওনো বুঝতে পারে যে জিওনি আসলে ইয়োনহার সেই ছোট্টবেলার হেওনো। ইয়োনহা বাসায় এসে দেখে গাছের সামনে মাটি খুঁড়ে একটা গর্ত করা হয়েছে আর জিওনি এসে ইয়োনাকে সেই টাইম ক্যাপসুলটা দেয়। এরপর দেখানো হয় কয়েক বছর আগে জিহন ইলিয়ং এর সাথে এই বাসাটা কিনতে এসেছিল। তখন সে মাটি খুঁড়ে এই টাইম ক্যাপসুলটা বের করেছিল। ইলিয়ং তাকে জিজ্ঞেস করেছিল, তুমি কেন এই বাসাটা কিনতে চাচ্ছ? এর উত্তরে জিহন বলে, আমি ছোটবেলায় এই বাসার বেসমেন্টে থাকতাম, তখন আমার নাম ছিল হেওনো। মানে জিহানই হলো ইয়োনার সেই ছোট্টবেলার হেওনো। এরপর সিন বর্তমানে আসে, যেখানে জিহান ইয়োনাকে সেই টাইম ক্যাপসুলটা দিচ্ছিল। ইয়োনা তাকে জিজ্ঞেস করে, তুমি এই টাইম ক্যাপসুলের ব্যাপারে কিভাবে জানলা? উত্তরে জিহান বলে, তুমি যেভাবে এখানে মাটি খোঁড়াখুড়ি শুরু করেছিলে তাতে গাছই পড়ে যাবে, তাই আমি আমার ছেলেদের দিয়ে এটাকে খুঁজে বের করিয়েছি। এই কারণে ইয়োনা তাকে থ্যাংক ইউ বলে। অনেক বছর আগে বাড়িটা কেনার সময় জিহন যখন টাইম ক্যাপসুলটা খুঁড়ে বের করেছিল, তারপর সে আবার সেটাকে সেম জায়গায় পুঁতে রাখে। এটা দেখে ইলিয়ং বলে, তুমি এটাকে আবার রেখে যাচ্ছ? আমি তো ভেবেছিলাম নিয়ে যাবা। এর উত্তরে জিহন বলে, ওই হেনো মরে গেছে। জিওয়ানের ছোটবেলার ড্রিম ছিল সে প্রসিকিউটর হয়ে ক্রিমিনালদের সাজা দেবে, বাট সে এখন নিজেই ক্রিমিনাল। এই কারণে সে ইয়োনাকে বলে নাই যে সেই ছোটবেলার হেনো। আসলে জিওয়ান যেদিন ইয়োনার নাম শুনেছিল সেই দিনই সে বুঝে গিয়েছিল যে এটা তার ছোটবেলার ফ্রেন্ড ইয়োনা। ইয়োনা এবার বক্সে সেই জিনিসগুলো দেখতে দেখতে প্রসিকিউটর হেওনোকে কল দেয়। ইয়োনা তাকে বলে, কালকে আমরা মিট করি, আমি একটা প্রিশিয়াস জিনিস খুঁজে পেয়েছি। জিওয়ান এই কনভারসেশন শুনে বুঝতে পারে যে ইয়োনা প্রসিকিউটর হেওনোকে তার ছোটবেলার ফ্রেন্ড হেওনো ভাবছে। এরপর ইলিয়ং এসে জিওয়ানকে একটা ঠিকানা দিয়ে বলে, এখানে কালকে ড্রাগ ডিলটা হবে। রুমের বাইরে দাঁড়িয়ে দং হয়ে এসব কথা শুনছিল। 10 বছর আগে জিওয়ান তার বাবার বিপক্ষে সাক্ষী দিয়ে তাকে অ্যারেস্ট করানোর পর নিজেদের হোটেলে আসলে
বিশ্বাসঘাতকতা করার জন্য ইয়াংহি তার দলের অনেক গুন্ডাদের দিয়ে জিহনের উপর হামলা করায়। এতে ওই হোটেলে উপস্থিত তখনকার অনেক গেস্টও আহত হয়। এইখানে জিহন অনেক মার খায়, একজন এসে তার পেটে ছুরিও ঢুকিয়ে দেয়। এইখানে হিয়ানও জিহানকে দেখেছিল, আর সে মনে করেছে এই সব মারধর জিহান করেছে। আর না পেরে জিহান ফ্লোরে লুটিয়ে পড়ে। পরদিন সকালে দোংহাই বাসার সবাইকে বলে দেয় যে জিহান তেককে খুঁজতে গেছে। জিহান আর ইয়োনা কাপল লোকেশন ট্র্যাকার অ্যাপ ইউজ করে, তো ওইখান থেকে ইয়োনা জিহানের লোকেশন চেক করে। জিহান আর ইলিয়ং এসে ইয়াংহির লোকেদের সাথে মারামারি করে তেককে বাঁচায়। এরপর ইলিয়ং তেককে নিয়ে চলে যায়। এদিকে ইয়োনা সহ বাসার সবাই জিহানের ওই লোকেশনে যায়। এতক্ষণে ইয়াংহি আর তার লোকেরা জিহানকে মেরে মেরে তাকে প্রায় আধমরা করে দিয়েছে। হিয়ান এসে দেখে ওইখানে জিহান মার খাচ্ছে। অনেক পুলিশ চলে এসে এরপর সবাইকে অ্যারেস্ট করে, বাট ইয়াংহি ওখান থেকে টাকা নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। ইয়োনা এসে বাকি সবার সাথে দূর থেকে জিহানকে দেখে। পুলিশ জিহানকে অ্যারেস্ট করেছে, আর হিয়ানও তাকে ইন্টারোগেট করছিল। আর ইয়োনা সহ বাকি সবাই বাইরে জিহানের জন্য অপেক্ষা করছিল। সকালে জিহান ওখানে যাওয়ার আগে ঠিকানাটা হিয়ানকে পাঠিয়ে দিয়েছিল। এবার প্রসিকিউটর হিয়ানো জিহানকে বলে, ইয়োনার ছোটবেলার হিয়ানো প্রসিকিউটর হতে চেয়েছিল, এই কারণে ইয়োনা আমাকে সেই ছোটবেলার ফ্রেন্ড হিয়ানো ভাবে। বাট এতে জিহান তেমন কোনো রেসপন্স করে না। ইন্টারোগেশন শেষে জিহান বাইরে বেরিয়ে আসলে সবাই দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে। ইয়োনাকে দেখে জিহানের খারাপ লাগে। এরপর সে সবাইকে বাসায় চলে যেতে বলে। বাসায় ফিরে ইয়োনা গেটের সামনে সিঁড়িতে বসেই জিহানের জন্য অপেক্ষা করতে লাগে। অনেক রাতে জিহান ফেরত আসার পর ইয়োনা তার কেয়ার করতে গেলে জিহান তাকে অনেক কোল্ড ভাবে জিজ্ঞেস করে, তুমি কি আমাকে পছন্দ করো? আমি কিন্তু তোমাকে মোটেই পছন্দ করি না, আমার কাছে তুমি জাস্ট একটা ভাড়াটিয়া। এরপর জিহানের সামনে থেকে ইয়োনা মন খারাপ করে তার রুমে চলে যায়। জিহান আর ইলিয়ং বাসার কাউকে না জানিয়ে এত বিপজ্জনক একটা জায়গায় গিয়েছিল বলে সবাই মিলে তাদের দুইজনকে ইগনোর করে। ইয়োনা তাদেরকে নিয়ে বই কিনতে যাওয়ার কথা বললেও জেসু ইলিয়ং আর জিহানকে বাদ দিয়ে নিজেদের গুণা। জিহান আহত তেককে দেখতে হসপিটালে আসে। ইলিয়ং ও তেকের বোনকে নিয়ে আসে। ইয়োনা হিয়ানোর সাথে দেখা করতে আসলে সেই টাইম ক্যাপসুলটাকেও সাথে নিয়ে আসে। এরপর হিয়ানো ইয়োনা কলেজে সেই ইয়োনার ছোটবেলার ফ্রেন্ড হিয়ানো না। বাসায় জিহান বারবার ঘুরে দেখছিল আর ইয়োনার জন্য চিন্তা করছিল। হিয়ানো ইয়োনাকে জিজ্ঞেস করে, তুমি ছোটবেলার হিয়ানোকে এত ডিসপায়ার্ড ভাবে কেন খুঁজছ? এতে ইয়োনা উত্তর দেয়, তাদের এলাকায় একবার একটা গ্যাংস্টার এসেছিল। এতে ইয়োনা ভেবেছিল লোকটা হয়তো তার বাবাকে খুঁজতে এসেছে। তাই ইয়োনা দৌড়ে গিয়ে ছোটবেলার হিয়ানোর বাসায় লুকায়। বাট আসলে ওই গ্যাংস্টার লোকটা ইয়াংহি ছিল, আর সে হিয়ানোকে ধরে নিতে এসেছিল। এই কারণে এত বছর ধরে ইয়োনা অনেক গিল্টি ফিল করছিল। তাই সে জানতে চায় হিয়ানো এখন কেমন আছে। প্রসিকিউটর হিয়ানো ইয়োনাকে আরো বলেছিল আসলে হিয়ানোকে সে খুঁজে পেয়েছে, সে এখন অনেক ভালো আছে। এটা শুনে ইয়োনা অনেক স্বস্তি পায়, আর সে ভাবে সেই ছোটবেলার হিয়ানোর সাথে আর দেখা করবে না। এরপর ইয়োনা জিহানকে বলে, আমরা আর দেখা না করি, আমি এই বাসা থেকে চলে যাব। পরদিন ইয়োনা তার 4 জন স্টুডেন্টকে নিয়ে বই কিনতে যায়। জিহান ইয়াংহিকে এসে বললে, এরপর আমার লোকেদের কোনো ক্ষতি করলে তোমার খবর আছে। এরপর ইয়াংহি বেশি পকর পকর করতে লাগলে জিহান তার গলা চেপে ধরে। ওইখানে কিছু হাই স্কুলে পড়া ছেলে মেয়েরা জেসুকে ইনসাল্ট করে কথা বলছিল। জেসু ইগনোর করলেও ইয়োনা এসে তাদেরকে কথা শোনায়। এতে হাই স্কুলের মেয়েটা ইয়োনাকে মারতে গেলে তখন বাকিরা এসে ইয়োনাকে প্রোটেক্ট করে, আর স্কুলের ছেলেমেয়েগুলো দৌড়ে পালিয়ে যায়। 9 বছর পর আজকে জিহানের বাবা জেল থেকে ছাড়া পেয়েছে, তাই ইয়াংহি তাকে নিতে আসা। রাতে সবাই বাসায় আসার পর ইয়োনা সবার জন্য ফ্রাইড চিকেন, পিৎজা আর আইসক্রিম নিয়ে আসা। সবাই তাকে জিজ্ঞেস করে, তুমি হঠাৎ এত খাবার কিনে আনলে, লটারি পেয়েছো নাকি? এতে ইয়োনা বললে, চলে যাবার আগে আমি শেষবার তোমাদের একটা ট্রিট দিতে চেয়েছিলাম। এরপর জিহান ইয়োনাকে জিজ্ঞেস করে সে বাসা পেয়েছে কিনা। ইয়োনা এখনো বাসা খুঁজছিল, তার অত অল্প বাজেটে ভালোবাসা খুঁজে পাচ্ছিল না। বাসা নিয়ে জীবন তার হেল্প করতে চাইলেও ইয়োনা তাকে মানা করে দেয়। না ওই সসেজ প্রমোট করার পর সেটা আগের তুলনায় অনেক বেশি সেল হয়েছে। এরপর দোংহাই ইয়োনাকে কল করে অফিসে ডাকে, আর ইলিয়ং জিহানকে জানায়, তুমি ইয়োনার সাথে খারাপ ব্যবহার করেছো, এই কারণে ইয়োনা ব্লাইন্ড ডেটে গেছে। আসলে ইয়োনা এসবের কিছুই জানতো না, এইসব কিছু হঙ্গের আইডিয়া। ইয়োনা দোংহাইয়ের সাথে দেখা করার জন্য কোম্পানির ক্যাফেতে বসে ওয়েট করছিল। তখন হঙ্গের পাঠানো একজন লোক এসে ইয়োনার সাথে ফ্লার্ট করা শুরু করে। সে বলে, আমি তোমার ব্লাইন্ড ডেটের কথা শুনে জিহান আর রুমে স্থিরভাবে কাজ করতে পারছিল না, তাই সেও নিচের ক্যাফেতে আসা। ইয়োনা সেই লোকের জোক শুনে অনেক হাসছিল, আর জিহান পাশের টেবিলে বসে সবকিছু শুনে জেলাস হচ্ছিল।
একটু পরেই এনা এসে জিওনকে ডাক দিলে ইউনা দেখে যে জিওন এতক্ষণ ধরে তার পিছনেই বসেছিল। ইউনাকে দেখানোর জন্য এনা জিওনের হাত ধরে বলে আমাদের ডেটে যাওয়ার কথা ছিল। এটা দেখে রেগে গিয়ে ইউনাও সেই লোকটার হাত ধরে বলে চলো আমরা বাইরে গিয়ে লাঞ্চ করি। এতে জিওন অনেক কষ্ট পায়। এনা তাকে বলে আমি মাংস খেতে না পারলেও আমি ঠিকই সসেজটাকে প্রমোট করা সব সোল্ড আউট হয়ে গেছে। বাসায় এসে জিওন ইউনাকে বলে তুমি কার সাথে ডেটে যাচ্ছ তাতে আমার কিছুই যায় আসে না, বাট আমার এমপ্লয়ীদের কাজের মধ্যে ডাকবা না। এতে ইউনা বলে তখন লাঞ্চ ব্রেক চলছিল আর তুমিও তো তখন অন্য কারোর সাথে দেখা করছিলে। এই নিয়ে কথা বলতে বলতে তাদের মধ্যে অন্য জিনিস নিয়ে ঝগড়া বেঁধে যায়। রুমে এসে জিওন আবার মন খারাপ করে ভাবতে লাগে আমি এগুলো কেন বলতে গেলাম। এদিকে প্রসিকিউটর হ্যানো মিজির নামের সেই মেয়ের সাথে দেখা করে যার দাদি ওই দিন হোটেলে মারা গিয়েছিল, আর হ্যানো ভেবেছিল যে দাদিকে জিওন মেরেছে। বাট মিজিনের সাথে কথা বলার পর হ্যানো বুঝতে পারে যে ওই দিন জিওয়ানও ভিকটিম ছিল, আর অনেক বছর ধরেই জিওয়ান মিজিনের পড়াশোনার সব খরচ বহন করছে। জিওয়ান ইয়নহার জন্য বাসা দেখছিল, বাট এত ভালোবাসা হওয়া সত্ত্বেও একটাও তার পছন্দ হয় না। এটা দেখে ইলিয়াং তাকে বলে তুমি স্বীকার করে নাও যে তুমি ইয়নহাকে যেতে দিতে চাও না। এদিকে ইয়নহা তার বাজেটের মধ্যে সিম্পল বাসা দেখছিল। এরপর জিওয়ান অনেক হাইফাই একটা বাসার কন্ট্রাক্ট সাইন করে। ইয়নহার ছোট একটা রুফটপের বাসা পছন্দ হয়। ওইখান থেকে বের হয়ে ইয়নহা সেই হাই স্কুলের বাচ্চাগুলোর সাথে দেখা হয়। ওদেরকে দেখে ভয়ে ইয়নহা দৌড়ে পালাচ্ছিল, আর তখন জিওনের কল আসলে সে কলটা রিসিভ করে আর ফোনটা তার হাত থেকে পড়ে যায়। ইয়নহার ব্যাগের সাথে আঘাত লেগে ওই মেয়েটার নাক থেকে ব্লাড বেরাও শুরু হয়। এরপর দেখানো হয় তারা সবাই পুলিশ স্টেশনে। ইয়নহার ফোনটা অন্য কেউ রিসিভ করে জিহনকে এখানে ঠিকানা দিয়েছিল, তাই জিহন দৌড়াতে দৌড়াতে এখানে এসেছে। এরপর প্রসিকিউটর হ্যানো এসে ইয়নহাকে ওখান থেকে বের করে আর ওই স্টুডেন্টগুলোর অ্যাপোলজি লেটার লেখার ব্যবস্থা করে। দৌড়ে এসে জিহন হ্যানোকে দেখে লুকিয়ে পড়ে। ইয়নহার ফোন খোঁজার জন্য হ্যানো তাকে কল করে। রিংটোন শুনে ইয়নহা ফোনটাকে খুঁজতে লাগে। জিহন ওখানে ফোনটা রেখে ওখান থেকে সরে যায়। এরপর হ্যানো ইয়নাকে বাসায় ড্রপ করতে চাইলে ইয়না বলে আমি এখন জিওনের বাসায় থাকি। ইয়নার ব্যাপারে কথা বলার জন্য মিহো আর ইলিয়ং দেখা করে। এরপর মিহো ইলিয়ংকে বলে ওই দিন ওটা আমার কাছে ভুল ছিল না, প্রথম দেখা থেকে আমি তোমাকে পছন্দ করতাম, বাট তুমি যদি এমনটা ফিল না করো তাহলে আমি তোমার সাথে থাকবো না। কাপুরুষের মতো যে লোক এটাকে একটা মিস্টেক বলতে পারে তেমন লোককে আমি চাই না। ইয়নাকে বাসায় ড্রপ করে হ্যানো তাকে বলে ভালোভাবে দরজা লক করে ঘুমাবা। হ্যানো তাকে থাকার জন্য জায়গা অফার করেছিল, বাট ইয়নহানে যেতে রাজি হয় না। নতুন বাসার কন্ট্রাক্টটা ইয়নহাকে দেওয়ার জন্য জিওন এতক্ষণ অপেক্ষা করছিল, বাট ইয়নহা এলে কন্ট্রাক্টটা দেওয়ার সাহস আর জিওনের হয়ে ওঠে না। রুমে গিয়ে ফোন চেক করে ইয়নহা দেখে জিওন তাকে অনেকবার কল করেছিল। এরপর ইয়নহা এসে জিওনকে বলে আমি নতুন একটা বাসা খুঁজে পেয়েছি, কালকে 11টায় আমি কন্ট্রাক্ট সাইন করতে যাব। এতে জিওন কোনো রিয়াকশন না দিয়ে বলে ও আচ্ছা। এরপর ইয়নহা তাকে জিজ্ঞেস করে আজকে তুমি পুলিশ স্টেশনে এসেছিলে তাই না, তুমি ওখানে আমার ফোনটা রেখে গিয়েছো, তুমি আমাকে নিয়ে এতটা চিন্তিত ছিল যে আমাকে 20 বার কল করতে পেরেছো, বাট আমার সাথে কথা না বলেই চলে গেছো। এতে জিওন বলে আমি এমনই, এটাই আমার কাছে কমফোর্টেবল। ইয়নহা জিওনকে আরো বলে তুমি আমাকে পছন্দ না করলেও তোমার সাথে মুহূর্তগুলো আমার অনেক পছন্দ। এই বলে ইয়নহা চলে যায়। সকালে ইয়নহা কন্ট্রাক্ট সাইন করতে চলে যায়, আর বাসায় বসে জিহুয়ান ইয়নহার স্মৃতি মনে করতে লাগে। কন্ট্রাক্ট সাইন করে বের হওয়ার পর ইয়নহার কাছে হ্যানোর কল আসে। এরপর তারা মিট করে একটা পার্কে বসে ড্রিঙ্ক করছিল। জেসু একটা বিড়ালকে খাবার দিতে ওখানে এসে ইয়নহাকে একটা ছেলের সাথে দেখে অবাক হয়ে যায়। হ্যানো আর ইয়নহা একসাথে খেতে খেতে অনেক গল্প করছিল। ইয়নহা হ্যানোকে বলছিল আমি সবসময় একা থাকতাম, বাট কিছুদিন সবার সাথে থেকে আবার একা থাকতে আমার ভয় লাগছে। 11টা বাজলে আর না পেরে জিওহান বাসা থেকে দৌড় দেয়। তখনই গেটের কাছে তার জেসুর সাথে দেখা হয়। জেসু তাকে বলে ইয়না অমুক পার্কে আছে। এরপর জিওহান ওই পার্কে এসে দৌড়ে দৌড়ে ইয়নাকে খুঁজতে লাগে। সে বারবার ইয়নাকে কল করছিল, বাট প্রথম কয়েকবার ইয়না কল না ধরলেও এবার ধরে। জিওহান তাকে জিজ্ঞেস করে তুমি কোথায়, আর এদিকে হ্যানো ইয়নাকে বলে আমি তোমাকে পছন্দ করি। কলে থাকার কারণে জিওহানও এটা শুনতে পায়। এতক্ষণে জিওহান ইয়নাকে খুঁজে পেয়েছে। হ্যানোর প্রপোজাল শুনে জিওহান থক খেয়ে দাঁড়িয়ে থাকে। ওইখানে জিওহানকে দেখে ইয়নহা দ্রুত হ্যানোর হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নেয়। ইয়নহা তাকে জিজ্ঞেস করে তুমি এখানে কি করছো। এতে জিওহান আগিয়ে এসে কিছুক্ষণ হ্যানোর মুখের দিকে তাকিয়ে থাকে, দেন বেঞ্চে বসে বলে অনেক গরম। হ্যানো জিওহানকে বলে আমরা একটা কথা বলছিলাম। এতে জিওহান বলে আমারও কথা বলার আছে। দেন সে ইয়নহার দিকে ইমোশনাল ভাবে তাকিয়ে থেকে বলে আজকে আমাদের বাসায় পরিষ্কার করার দিন, বাসার সবাই মিলে পরিষ্কার করার কাজ করি, তো তুমিও চলো। ইয়নহা যেতে না চাইলেও জিওহান তাকে জোর করতে থাকে।
তাই ইয়নহা হেয়নকে বাই বলে ওখান থেকে চলে যায়। দেন হেয়ন জিহনের সাথে আবার এক গাদা ঘ্যান ঘ্যান শুরু করে যে তুমি তো গ্যাংস্টার ছিল, তোমার সাথে থাকা ইয়নহার জন্য সেফ না, ব্লা ব্লা। এর উত্তরে জিহন বলে ইয়নহাকে আমি নিজের জীবন দিয়ে প্রোটেক্ট করব। বাট ইয়নহা জিহনের বাসায় না গিয়ে অনেক খাবার কিনে মিহর বাসায় চলে যায়। এরপর সে সারাদিন মিহর ফ্যামিলির সাথে কাটায় আর রাতেও ওখানেই থেকে যায়। এটা শুনে জিহন অনেক কষ্ট পায়। এরপর ইলিয়াং জিহানকে অনেক রিলেশনশিপ অ্যাডভাইস দেয় যে তুমি ওকে পছন্দ করলে সেটা বলে দাও। জিহান আর ইয়নহার প্যাচ আপ করানোর জন্য বাড়ির সবাই মিলে আবার একটা প্ল্যান বানায়। মিহর বারবার খালি বমি আসছিল, তাই সে প্রেগনেন্সি টেস্ট করে। বাট রেজাল্ট আসার আগে ইয়না তাকে ডাকলে কিটটাকে মিহ পকেটের মধ্যে নিয়ে ইয়নাকে ড্রপ করতে যায়। জেসু জিহান আর ইলিয়াংকে টেনে টুনে গাড়ির ওখানে নিয়ে আসা। এদিকে হংগি আর দংহই ইয়নাকে বলে যে জিহান অনেক অসুস্থ, এই বলে তাদের দুইজনকে গাড়িতে উঠায়। গাড়িতে ওঠার আগে জিহন নোটিস করে কেউ একজন তাদের ছবি তুলছে। গাড়িতে উঠে ইলিয়াং, মিহ, জিহান, ইয়নহা সবাই খুব অকওয়ার্ড ভাবে বসেছিল। জিহান তাদেরকে জিজ্ঞেস করে তোমরা এগুলো কি করছো। এতে হংগে বলে উইকেন্ডে আমরা সবাই পিকনিকে যাচ্ছি। ফার্ম হাউসে পৌঁছে হংগে মিহর সাথে গল্প করছিল। এটা দেখে ইলিয়াং এর অনেক রাগ হয়। এদিকে ইয়নহা একা একা আশপাশটা ঘুরে দেখতে যায়। জিহান 1 ঘন্টা ধরে ইয়নহার জন্য অপেক্ষা করছিল। তাকে কল দিলে ফোনও অফ পাওয়া যায়। এই কারণে জিহান অনেক চিন্তিত হয়ে দৌড়ে গিয়ে ইয়নহাকে খুঁজতে লাগে আর বাকি সবাইও আশপাশটায় খোঁজা শুরু করে। জিহান পাগলের মতো ইয়নহাকে খুঁজছিল আর অনেকক্ষণ ধরে খোঁজার পর সে সামনে দেখে ইয়নহাকে। এরপর সে খুশি হয়ে এমন ভাবে দৌড়ে আসে যে তারা দুইজনই গড়াগড়ি খেয়ে পড়ে যায়। জিহান তখন ইয়নার মাথায় হাত দিয়ে মাথাটাকে প্রোটেক্ট করছিল। এরপর সে চিন্তায় ইয়নার উপর অনেক চিল্লাপাল্লা করে ফেলে। চিল্লাতে চিল্লাতে জিহান ফট করে বলে ফেলে আমি তোমাকে পছন্দ করি। এরপর জিহান নোটিস করে ইয়নার পা মচকে গেছে, তাই সে ইয়নাকে পিঠে করে নিয়ে ফার্ম হাউসের দিকে আসতে লাগে। জিহানের পিঠে বসে বসে ইয়না তাকে বলে আমিও তোমাকে পছন্দ করি। এরপর সে জিহানকে কিস করলে জিহান অলমোস্ট বেহুশি হয়ে যাচ্ছিল। রাতে তারা সবাই একসাথে বসে খাচ্ছিল। তখন ইয়না সবাইকে জানায় যে সে বাসা ছেড়ে যাচ্ছে না। মিহ তার পকেটে থাকা কিটটা হারিয়ে ফেলেছে, তাই সে গাড়ির মধ্যে এসে সেটা খুঁজছিল। বাট মিহ কিটটাকে কোথাও খুঁজে পায় না। মিহ ইলিয়াংকে বলে ইয়নার জন্য আমাদের প্রায় হয়তো দেখা হবে, তাই আমরা অকওয়ার্ড ফিল না করে ফ্রেন্ড হয়ে যাই। ইয়নহার মচকানা পায়ের জন্য জিহান আইস ব্যাগ নিয়ে আসে। বাট তার চোখ বারবার ইয়নহার লিপের দিকে যাওয়ার কারণে সে দ্রুত ওখান থেকে চলে যায়। বাসায় ফেরত আসার পর মানহ গাড়ির মধ্যে সেই কিটটাকে পায়। ইয়নহা হেয়নকে মেসেজ দিয়ে রাতে মিট করার কথা বলে। জিহান ইলিয়াংকে সিসিটিভি ফুটেজ চেক করে দেখতে বলে। জিহানের মনে হচ্ছিল ওই দিন কেউ তাদের ছবি তুলছিল। বাসার সবাই যখন প্রেগনেন্সি কিটটা নিয়ে খুব গবেষণা করছিল তখন ইলিয়াংও কিটটা দেখে। ওইখানে টেস্ট রেজাল্ট পজিটিভ ছিল। তখন ইলিয়াং এর মনে পড়ছিল যে ট্রিপে মিহ কিছুই খেতে পারছিল না, তার বারবার বমি আসছিল। এবার ইলিয়াং সবকিছুই বোঝা যায়। হেয়নার সাথে মিট করে ইয়না বলে আমি অন্য একজনকে পছন্দ করি, তুমি তো এত ভালো মানুষ, তুমি আমার চেয়ে অনেক ভালো মেয়ে পাবা। হেয়না তো অনেক আগেই বুঝে গিয়েছিল যে তার কোনো চান্স নেই, তাই সেও অনেক কুল ভাবে ইয়নার ফ্রেন্ড হিসেবেই থেকে যায়। এরপর হানো ইয়নাকে বাসায় ড্রপ করে তার সাথে হ্যান্ডশেক করার জন্য হাত বাড়ালে জিহান এসে ইয়নার হাত ধরে বসে আর তাকে বলে বেবি বাসায় চলো। এই বলে সে ইয়নার হাত ধরে টানতে টানতে বাসার ভিতরে নিয়ে যায়। জিহানের এমন বাচ্চাদের মতো বিহেভ দেখে হানো খুব অবাক হয়। বাসায় ঢুকে সে ইয়নাকে বলে তুমি শুধু আমাকে দেখবা, এই বলে সে ইয়নাকে কিস করে। পরদিন সকালে রুম থেকে বের হওয়ার আগে ইয়না আর জিহান অনেক সাজুগুজু করে, যা দেখে বাসার সবাই খুব অবাক হয়। ইয়না অনেকগুলো এজেন্সিতেই অ্যাপ্লাই করেছিল, বাট সবগুলো থেকেই তাকে রিজেক্ট করে দেওয়া হয়। অফিসে বসেও জিহান একা একা ব্লাশ করছিল। ইলিয়াং তার প্রবলেমগুলো জিহানের সাথে শেয়ার করলে এবার জিহান তাকে অ্যাডভাইস দেয়। ইয়না একা একাই তার কন্টেন্ট অনুযায়ী শপিং করতে যায়। অনেক শপিং করার পর তার ব্যাগ যখন পড়ে যাচ্ছিল তখন জিহান সেগুলো ধরে। জিহানকে এখানে দেখে ইয়না তো পুরাই অবাক। ওইখানে কিছু বাচ্চারা কান্নাকাটি শুরু করলে জিহান হাতের মাধ্যমে শ্যাডো দিয়ে বিভিন্ন প্রাণীর আকৃতি তৈরি করে। এটা দেখে ইয়নার ছোটবেলার হেয়নার কথা মনে পড়ে। ছোটবেলায় ইয়নার মন খারাপ থাকলে হেয়নো এমন শেপ বানিয়ে তার মন ভালো করে দিত। এদিকে ইলিয়াং মিহর সাথে মিট করে বলে আমি তোমার ফ্রেন্ড হতে চাই না, চলো আমরা ডেট করি, আমি তোমাকে পছন্দ করি। বাট এর উত্তরে মিহ বলে এখন আর আমার তোমার প্রতি কোনো ইন্টারেস্ট নেই। ইয়না আর জিহান হাত ধরে বাসায় আসছিল। তখন ইয়না তাকে ছোটবেলার হেয়নোর সাথে মেমোরি শেয়ার করে। ইয়না তাকে বলে হেয়নোর জন্য আমার মিজারেবল লাইফ কিছুটা বেটার হয়েছিল। এটা শুনে জিহান, যে কিনা আসলে সেই ছোটবেলার হেয়নো, সে বলে হেয়নোর নিশ্চয়ই তোমার সাথে সময় কাটাতে ভালো লাগতো, তোমার কারণে সে অনেক সাহস পেত। ইয়না নিজে নিজেই তার চ্যানেলের জন্য ভিডিও তৈরি করছিল।
ভিডিওটা জিহান আর হেয়নও দুইজনেই দেখে। এরপর জিহান কমেন্ট করলে দেখে অন্য একজন তার আগে কমেন্ট করেছে। এরপর হেয়নও বুঝতে পারে যে এটা জিহানের আইডি, আর জিহানও বুঝতে পারে এটা হেয়নের আইডি। এরপর তারা ওইখানে পাল্লা দিয়ে কমেন্টের পর কমেন্ট করতে থাকে। আজকে জিহানের কোম্পানিতে ভিডিও শুট করতে এসেছিল। কাজ শেষে হেনা বললে চল আমি সবাইকে ট্রিট দিব। ইউনহা জিহানের সাথে দেখা করার জন্য কোম্পানির সামনে এসেছিল। তখনই সবাই একসাথে টিম ডিনারের জন্য যাচ্ছিল। এনা ইউনাকে দেখে বললে আমরা টিম ডিনারে যাচ্ছি, তুমিও চলো। বাট জিহানের তখন মন খারাপ ছিল, কারণ হেয়নের কমেন্টের রিপ্লাই অনেক বড় করে লিখেছিল আর অনেক তাড়াতাড়িও। রেস্টুরেন্টে গিয়ে জিহান ইউনহার পাশে বসে আর এনা এসে জিহানের পাশে বসে। এরপর একজন ওয়েটার ইউনার অনেক কাছে দাঁড়িয়ে তাকে মেনুটা দেখাচ্ছিল। বাট এটা জিহানের মোটেই পছন্দ হয় না, তাই সে ইউনার চেয়ারটা টেনে নিজের দিকে নিয়ে আসা। এরপর এনাও তার চেয়ারটা কিছুটা জিহানের দিকে আগিয়ে তার সাথে কথা বলা শুরু করে। বাট জিহান তার কথায় তেমন কোনো রেসপন্স না করে ইউনার গ্লাসে পানি ঢালা শুরু করে। এবার এনা ইউনাকে অপমান করার জন্য সবার সামনে বললে আমি দেখলাম তুমি নতুন চ্যানেল ওপেন করেছ। কারণ ইউনা কোনো এজেন্সি ছাড়া নিজেই চ্যানেল ক্রিয়েট করেছে আর তার সাবস্ক্রাইবারও অনেক কম। এনা ইউনাকে আরো বলে এইসব জিনিস এত লাইটলি নিলে হয় না, তুমি কি এই কাজকে অনেক সহজ মনে করো নাকি? এতে লজ্জা পেয়ে ইউনা চুপ করে থাকে। বাট তার হয়ে জিহান উত্তর দেয় যে হাতের চামড়া ওঠা পর্যন্ত যে মানুষটা কাজ করেছে সে কখনোই এই কাজটাকে ইজি মনে করেনি। তখন গিয়ে ইউনা নোটিস করে তার হাতের চামড়া উঠে গেছে। এতক্ষণ পর্যন্ত সে নিজেও জানতো না। বাসায় এসে জিহান ইউনার হাতে ব্যান্ডেড লাগিয়ে দেয় আর ইউনা অনেক কষ্টে জিহানের রাগ ভাঙায়। পরদিন ইলিয়ং জিহানকে রিপোর্ট করে ওই দিন বাড়ির সামনে আসলে একজন লোক তাদের ছবি তুলছিল। এই কারণে জিহান ইউনাকে বলে বাইরে যেতে হলে তুমি দংহইকে সাথে নিয়ে যাও। এরপর দংহইকে নিয়ে ইউনা একটা ক্যাফেতে গেলে ওইখানে একজন লোক হঠাৎ এসে দংহইয়ের কলার ধরে বললে আমার বোনের সাথে অন্যায় করার পর তুমি কিভাবে এখানে আবার ফেরত এসেছ। এরপর দংহই লোকটাকে কোনোভাবে ধাক্কা দিয়ে ওইখান থেকে পালিয়ে যায়। ওইখানে হেয়নও ছিল। এবার ইউনা আর হেয়ন দংহইকে সারাদিন খুঁজতে থাকে। দংহইকে খুঁজে না পেলে হেয়ন ইউনাকে বাসায় ড্রপ করতে এসে দেখে দংহই বাসার সিঁড়িতে বসা। তখন জেসু এলে হেয়নকেও বাড়ির ভিতরে নিয়ে যায়। এরপর তারা সবাই মিলে হেয়নকে খুব ইন্টারোগেট করছিল। বাট যখনই তারা শোনে হেয়ন প্রসিকিউটর, তাদের সব ভাব বেরিয়ে যায়। কিছু সময় পর জিহান এসে হেয়নকে দেখে জিনিসটা তার মোটেই ভালো লাগে না। হেয়ন চলে যাওয়ার পর ইউনা এসে সব জিহানের কাছে এক্সপ্লেইন করছিল। ওইসব না শুনে জিহান আস্তে করে ইউনাকে জড়িয়ে ধরে আর বলে তুমি তো আজকে শপিং করতে পারো নাই, কালকে আমরা একসাথে যাব। এদিকে ইলিয়ং অনেক ড্রাঙ্ক অবস্থায় কিছু গিফট কিনে নিয়ে মিহর বাসার সামনে বসেছিল। মিহ এলে সে অনেকবার সরি বলে আর মিহর প্রতি তার ফিলিংসটাও ব্যক্ত করতে থাকে। দেন সে বেহুশ হয়ে মিহর গায়ের উপর পড়ে যায়। বিকালে ইয়না যখন পার্ট টাইম জব করছে তখন ইয়নার সাথে দেখা করতে ইয়াংহে আসা। তখন জিহান এসে ইয়াংহেকে ইয়নার কাছ থেকে দূরে ঠেলে নিয়ে তার গলা চেপে ধরে। বাট ইয়না জিহানকে মারামারি করতে মানা করায় সে ইয়াংহের গলা ছেড়ে দেয়। এই সুযোগে ইয়াংহে বারবার ইয়নাকে জিহানের গ্যাংস্টার হওয়ার পাস্ট বলছিল, যা শুনে জিহান আরো রেগে যায়। ইয়াংহেকে ভাগিয়ে দেওয়ার পর জিহান ইউনাকে বলে তোমার জিনিসপত্র প্যাক করে চলো। বাট ইউনার এখনো 1 ঘন্টার কাজ বাকি। জিহান অনেক ইনসিস্ট করলে ইউনা তার কাজ ছেড়ে যেতে চায় না। এদিকে অফিসে ইলিয়ং মন খারাপ করে বসেছিল, কারণ সে আগের দিন রাতে ড্রাঙ্ক অবস্থায় মিহর বাসায় ঘুমিয়েছিল। আর সকালে ঘুম ভেঙে যখন সে দেখে এটা মিহর বাসা, দেন সে কাউকে কিছু না বলে ওখান থেকে পালিয়ে বেরিয়ে এসেছে। জিহান ওখান থেকে চলে গিয়ে দংহইকে ইউনার কাছে পাঠায়। এরপর জিহান আর হেয়নও দেখা করে সে ড্রাগ কেস আর জিহানের বাবার ব্যাপারে কথা বলতে লাগে। পরদিন সবাই অফিসে চলে যাওয়ার পর জিহান এসে ইয়াংহাকে সরি বলে। সে বলতে থাকে ইয়াংহের সাথে আমার সম্পর্ক ভালো না আর ইয়াংহে লোকটাও খারাপ, তাই আমি গতদিন ওভার রিঅ্যাক্ট করে ফেলেছে। দেন ইয়নহা জিহানকে জড়িয়ে ধরে বলে আস্তে আস্তে হলেও তোমার লাইফের সবকিছু আমাকে বলবা। ইলিয়ং আবার অনেক গিফট কিনে নিয়ে মিহর বাসায় আসে। বাট এবার মিহ তাকে টেনে বাসা থেকে বের করে আর তার সাথে অনেক বেশি মেজাজ দেখাতে থাকে। তবু ইলিয়ং স্বাভাবিকভাবে বলে যতদিন না পর্যন্ত তুমি আমাকে মেনে নিচ্ছ আমি এভাবেই আসতে থাকবো। ইলিয়ং মিহর মাকে তার গাড়ির চাবিটাও দিয়ে যায়। এদিকে জিহান ইউনাকে তাদের জিমে নিয়ে যায়। চোখ খুললে ইউনা দেখে জিমটাকে তারা সুন্দরভাবে ডেকোরেট করে ইউনার জন্য স্টুডিও বানিয়েছে। এই সবকিছু দেখে ইউনা অনেক টাচড হয়ে যায়। এরপর হাঁটতে গিয়ে ইউনা পড়ে গেলে জিহান তাকে ধরতে গেলে তারা দুজনেই ফ্লোরে পড়ে যায়। তারা এত কাছাকাছি আছে এটা রিয়েলাইজ করে দুজনেই উঠে সরে যায়। দেন জিহান ইউনার জন্য রান্না করে। বাট বাসায় জাস্ট 2 জন থাকায় তারা এতটা অকওয়ার্ড ফিল করছিল যে তারা আর খাবারটা শেষ করতে পারে না। দেন ডেজার্ট খেতে খেতে তারা টিভি দেখছিল। এবং আমরা সবাই জানি এমন মোমেন্টে টিভিতে কি সিন আসতে পারে।
আর জানি না কেন প্রতিটা চ্যানেলে তখন কিস সিন চলছিল। তো জিহান ইউনাকে কিস করতে গেলে তখন ইলিয়ং চলে আসে, তারা দুইজন ফট করে সরে যায়। বুদ্ধিমান ইলিয়ং বুঝে যায় যে সে ভুল সময় চলে এসেছে, তাই সে আবারও বাইরে বেরিয়ে যায়। বাসার সবাই একটা অরফানেজে খাবার ডোনেট করতে যাচ্ছিল, তো ইয়ানহাও ওদের সাথে যায়। হিয়ানো লাঞ্চ করতে ইয়াংহের রেস্টুরেন্টে আসা। প্রসিকিউটরকে দেখে ওখানের গ্যাংস্টাররা মোটেই খুশি ছিল না। এরপর ইয়াংহি এলে হিয়ানো উল্টাপাল্টা কথা বলে তার সাথে ঝগড়া বাঁধিয়ে দেয়। তখন হিয়ানো দেখে ইয়াংহির ফোনে ইউনহার ভিডিও প্লে হয়েছে। এদেশে রেগে গিয়ে ইয়াংহির গলা চেপে ধরে। এদিকে সবাই অরফানেজে খাবার ড্রপ করে চলে যাচ্ছিল। এতে ইউনহা তাদেরকে বললে, চলো আমরা যে বাচ্চাদের সাথে খেলা করি। এর উত্তরে তারা বললে, আমরা গ্যাংস্টার ছিলাম, আমাদের সাথে ওরা খেলতে মোটেই পছন্দ করবে না। তবু ইউনহা তাদেরকে কনভিন্স করে ভিতরে নিয়ে যায়। দেন তারা সবাই মিলে বাচ্চাদের জন্য পারফর্ম করে, এতে বাচ্চারা অনেক খুশি হয়। ইয়াংহির ফোনে ইউনহাকে দেখে হিয়ানো অনেক চিন্তায় পড়ে যায়, তাই সে কল করে চেক করে নেয় যে ইউনহা ঠিক আছে কিনা। জিহনের বাসার সবার ছবি তুলতে ওই লোকটাকে ওখানে জিহনের বাবা পাঠিয়েছিল। ছবিগুলোর মধ্যে সে দেখে জিহন অনেক খুশি। অরফানেজে কোনো প্রবলেম হচ্ছে কিনা সেটা চেক করতে জিহন এসে দেখে ওইখানের বাচ্চারা, তার এমপ্লয়িরা, ইউনহা সবাই অনেক হ্যাপি। এরপর জিহন আর ইউনহা এক জায়গায় বসলে জিহন বলতে লাগে যে আমার বাবা অনেক বড় গ্যাংস্টার, 13 বছর বয়সে আমি জানতে পেরেছি এই লোকটা আমার বাবা। বাট ছোটবেলায় জিহন ওইখান থেকে চলে গিয়েছিল। এরপর 3 বছর পর সে আবারও তার বাবার কাছে আসতে বাধ্য হয়েছে, কারণ তার মার অপারেশনের জন্য তার টাকার দরকার ছিল। তবুও জিহনের মা মারা যায়। এরপর থেকে জিহন তার বাবার সাথেই থাকে, আর বাধ্য হয়ে জিহনও তার বাবার মতো গ্যাংস্টার হয়। এইসব শুনে ইউনহা তাকে সাপোর্ট করে। ওইখান থেকে ফিরে এসে ইউনহা জিহনকে দেখায় অরফানেজে তাদের পারফরমেন্সের ভিডিও আপলোড করা। ওইখানে অনেক পজিটিভ কমেন্ট এসেছে। জিহনও পরে একা বসে কমেন্টগুলি পড়ছিল, তখন ওইখানে একটা কমেন্ট দেখে জিহনের হাসি উড়ে যায়। ওইটাই লেখা ছিল, 1 ঘন্টা পরেও তোমার মুখে হাসি থাকে কিনা আমি দেখবো। ইউনহা আবারও জিহনের অফিসে এসেছে, আর তার পিছনে পিছনে ক্যাপ পরা একজন লোকটা এসে ইউনহাকে ধাক্কা দিলে জিহন রেগে গিয়ে লোকটার কলার ধরে আর তাকে জিজ্ঞেস করতে লাগে, তুমি কে পাঠিয়েছে। এইখানে হয় ওই কমেন্টটা দংহুইকে উদ্দেশ্য করে লেখা। এবার জিহন যখন লোকটাকে জিজ্ঞেস করে তুমি কে, তোমাকে কে পাঠিয়েছে, এর উত্তরে লোকটা বলে, দংহুই যে মেয়েটার মার্ডার করেছে আমি তার বড় ভাই। মারা যাওয়া সেই মেয়েটার নাম সাংহুই। তো সাংহুইয়ের মা হিয়ানোকে কল করে বলে সাংহুইয়ের ভাই দংহুইকে মারতে তার অফিসে গেছে। এটা শুনে হিয়ানো ওখানের উদ্দেশ্যে রওনা হয়। জিহন তার গলা ছেড়ে দিলে ভাই যে আবারও দংহুইর কলার ধরে বলে, তুমি একটা মার্ডারার, বাট তুমি সাধারণ মানুষের মতো জব করছো। দেন সে জিওয়ানকে গ্যাংস্টার বলে আর বাকি সবাইকে ক্রিমিনাল। সে বলতে থাকে, তোমরা এতগুলো ক্রিমিনাল একসাথে মিলে জব করে বললে নিজেদেরকে নর্মাল মানুষ ভাবছো। এরপর জিওয়ান তাকে বউ করে বলে, চলুন বাকি কথা আমরা আমার অফিসে বসে বলি। অফিসে হিয়ানো আর সাংহুইয়ের মাও এসেছিল। ভাই জিওয়ানকে হাঁটু গেড়ে বসে মাফ চাইতে বললে জিওয়ান আসলেই সেটা করে, যা দেখে হিয়ানো অনেক অবাক হয়ে যায়। এরপর ভাই দংহুইকে জব থেকে বের করে দিতে বলে, বাট জিহন এতে রাজি হয় না। সে বারবার সরি বলতে থাকে। আসলে সাংহুই আর দংহুই হাই স্কুলে থাকতে রিলেশনশিপে ছিল। সাংহুই বিচে যেতে চাইলে একটা স্কুটার ধার করে নিয়ে এসে একসাথে বিচের উদ্দেশ্যে রওনা হয়। বাট রাস্তায় তাদের অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ায় সাংহুই মারা যায়। হিয়ানো ভাইটাকে বোঝানোর অনেক চেষ্টা করে। এরপর দং হাঁটু গেড়ে বসে থাকলে সাংহুইয়ের মা তার ছেলেকে নিয়ে চলে যায়। এরপর বাকি সবাই এসে দংহুইকে কনসোল করতে লাগে। রাতে সবাই মিলে একসাথে জিহনের বাসায় খাওয়া দাওয়া করে। ওখানে হিয়ানোও আসে। সে বলে, আমি কখনোই চাইনি দংহুই এই কোম্পানিতে জয়েন করুক। আমি ভেবেছিলাম জিহন আর এখানের লোকজন মোটেই ভালো হবে না, বাট আমি ভুল ভেবেছি। এত ভালোভাবে দংহুইয়ের খেয়াল রাখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। এরপর জিহন আর হিয়ানো হাত মেলায়। এখন থেকে তারা একসাথে ইয়াংহি আর জিহনের বাবার বিরুদ্ধে কাজ করবে। রাতে জিহন আর ইউনহা একসাথে হাঁটতে বেরোয়। ইউনহা তাকে জিজ্ঞেস করে, এমনটা আজকে প্রথমবার হয়নি তাই না? তোমার প্রায় এমন মানুষের সামনে হাঁটু গেড়ে বসে মাফ চাইতে হয়। এতে জিহন বলে যে হ্যাঁ, আমার ওয়ার্কারদের রেসপন্সিবিলিটি আমার। এরপর জিহন ইউনহার চুল বেঁধে দিলে তার আবারও ছোটবেলার হিয়ানোর কথা মনে পড়ে। মিহো একা একাই আল্ট্রাসোনোগ্রাফি করাতে গিয়েছিল। ওখানে গিয়ে বাচ্চার হার্টবিট শুনে তার মন খারাপ হয়ে যায়। সে বাচ্চা জন্ম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ইলিয়াং সেই ফটোগ্রাফার লোকটাকে ধরে সে যেসব ছবি তুলেছিল তার কপি এনে জিহনকে দেয়। ছবিগুলোর মধ্যে ইউনহার ছবিও ছিল। এতে জিহনের অনেক রাগ হয়। সে এটাও জানতে পারে কাজটা তার বাবা করেছে। ইউনহার জিহনের আইডেন্টিটি নিয়ে অনেক সন্দেহ হচ্ছিল, তাই সে হিয়ানোকে কল করে মিট করতে বলে। জিহান তার বাবার সাথে দেখা করতে আসে। 10 বছর পর এটা তাদের প্রথম দেখা। প্রসিকিউটর হিয়ানোর সাথে মিট করে ইউনা তাকে জিজ্ঞেস করে, আমার ছোটবেলার হিয়ানোকে? জিহনে কি ছোটবেলার সেই হিয়ানো?
বাবা জিহানকে বলে আমি আবারও গ্যাং ফর্ম করব, তো তুমি টাইম ওয়েস্ট না করে দ্রুত চলে এসো। জিহান তাকে মানা করলে সে বলে ওই মেয়ের জন্য মানা করছো, তুমি কখনোই নর্মাল মানুষদের মতো জীবন কাটাতে পারবে না। এরপর জিহান ওখান থেকে বেরিয়ে যায়। কাজ শেষে ইলিয়াং মিহোর সাথে দেখা করতে আসলে মিহো পড়ে যাচ্ছিল, এতে ইলিয়াং প্যানিক খেয়ে বলে খেয়াল রাখো তুমি এখন প্রেগনেন্ট। এটা শুনে মিহো অবাক হয়ে যায়, সে বলে তুমি কবে থেকে জানো? তো ইলিয়াং তাকে বলে সে ট্রিপ থেকে আসার পর আমি তোমার রেসপন্সিবিলিটি নেব। মিহো ভাবছিল ইলিয়াং জাস্ট বাচ্চার কারণে মিহোর সাথে থাকতে যাচ্ছে, তাই সে অনেক রেগে গিয়েছিল। তাই ইলিয়াং তার ফিলিংস মিহোকে বুঝিয়ে বলতে লাগে। এরপর তাদের মধ্যে সব প্রবলেম সর্ট হয়ে যায়। প্রসিকিউটর হিয়ানোর কাছ থেকে ইয়োনহা জানতে পেরেছে যে জিহানই আসল হিয়ানো, তাই জিহানের সাথে কথা বলার জন্য ইয়োনহা দ্রুত বাসায় আসে। জিহানকে দেখে এসে কাঁদতে কাঁদতে বলে তুমি কি ভেবেছো তুমি কোনোদিন না বললে আমি জানতে পারবো না? হিয়ানো আমি তোমাকে অনেক মিস করেছি, এই বলে সে কাঁদতেই থাকে। তাই জিহান তাকে জড়িয়ে ধরে। বাসায় ফিরে তারা সেই টাইম ক্যাপসুলের জিনিসগুলি একসাথে দেখতে লাগে। ইয়োনহা তাকে জিজ্ঞেস করে তুমি কবে থেকে জানতা যে এটা আমি? জিহান বলে যেদিন তুমি টেকের ঘুড়িতে উইশ লিখেছিল। মিহো ইলিয়াংকে বাচ্চার ছবি দেখায় আর বলে আমি ওকে জন্ম দেওয়ার কথা ভাবছি। এতে ইলিয়াং অনেক খুশি হয়, বাট তাদের এই কনভারসেশন মিহোর বাবা শুনে ফেলা। রাতে ইয়োনহা তার রুম ধানের ঘাড়ে মাথা দিয়ে ঘুমিয়ে গিয়েছিল। সকালে উঠে এসে জিহানের জন্য নাস্তা বানিয়ে রুমে নিয়ে আসা। ইয়োনহা তাকে খাইয়েও দেয়। দেন ইয়োনহার রুম থেকে বেরোলে এটা জেসু দেখে ফেলে। দেন বাকি সবাই আসলে তারা সবাই বুঝে যায় যে জিহান ইয়োনহার রুম থেকে বেরিয়েছে। এটা নিয়ে সবাই মিলে জিহানকে টিজ করতে লাগে। খাবার টেবিলে ইলিয়াং এসে সবাইকে বলে আমি বাবা হতে যাচ্ছি, আমি মিহোকে বিয়ে করতে যাচ্ছি। এটা শুনে ইয়োনহা শক খায়। এরপর বাসার সবাই মিলে ইলিয়াং এর কাছে পুরো স্টোরি জানতে চায়। আর ইয়োনহা মিহোর বাসায় এসে তাকে বকতে থাকে যে এত বড় ব্যাপার তুমি আমাকে জানাও নাই। মিহোর বাবা পারমিশন না দেওয়ায় ইলিয়াং এর সাথে জিহান অনেক গিফট কিনে নিয়ে মিহোর বাসায় আসে। জিহান এসে ইলিয়াং এর ব্যাপারে অনেক ভালো কথা বলে। এরপর মিহোর মা রাজি হয়ে যায়, আর বউ রাজি হলে হাজবেন্ডের তো রাজি হইতেই হবে। দেন মা বাবা রান্না করলে মিলে একসাথে খেতে বসা। জিহান রাগ হয়ে গেলে ইয়োনহা তাকে অনেক কষ্টে বাসায় নিয়ে আসা। দেন সে জিহানকে জিজ্ঞেস করে ইলিয়াং তো এখন বিয়ে করছে, তুমি বিয়ে করবে না? তোমার বয়স তো এখন অনেক হয়ে গেছে। বাট এতে জিহান বলে ইলিয়াং তো বেবির জন্য এত তাড়াতাড়ি বিয়ে করছে, আমি তোমার বিয়ে নিয়ে কিছু ভাবি নাই। এক এক করে বাসার সবাইকে বিয়ে দিয়ে তারপর। এই শুনে ইয়োনহা ইরিটেটেড হয়ে চলে যায়। সকালে উঠে ইয়োনহা দেখে তার চ্যানেলে 10,000 সাবস্ক্রাইবার হয়ে গেছে। এতে বাসার সবাই তাকে অভিনন্দন জানাচ্ছিল। বাট তখন জিহান চলে আসলে ইয়োনহার আগের রাতের কথাগুলো মনে পড়ে, তাই তার মন খারাপ হয়ে সে ওখান থেকে চলে যায়। জিহান ইলিয়াংকে বলতে থাকে আমি মোটেই বুঝতে পারছি না ইয়োনহা আবার কি নিয়ে রাগ করলো, কালকে তো আমরা শুধু বিয়ে নিয়ে কথা বলেছিলাম। এতে ইলিয়াং তাকে জিজ্ঞেস করে তুমি এটা বলনি তো যে তোমার বিয়ে নিয়ে কোনো চিন্তা ভাবনা নেই? এই উত্তরে জিহান হ্যাঁ বলে। তাই ইলিয়াং আবারও জিহানকে অ্যাডভাইস দেয়। জিহানের বাবা তাদের গ্যাংয়ে থাকা অন্য লোক যারা গ্যাং ছেড়ে দিয়েছিল তাদেরকে আবার ধরে আনছে। জিহান হিয়ানোর কাছে এসে এইসব ইনফরমেশন দেয়। জিহান ইয়োনহার রাগ ভাঙানোর জন্য একটা ডায়মন্ড নেকলেস কেনে। বাসায় এসে জিহান দেখে ইয়োনহা তার রুমে নাই, তাই সে নিজের রুমে গিয়ে চেঞ্জ করতে লাগলো। ইয়োনহা তখন টাডা বলে চিৎকার করে ওঠে, মানে জিহানকে সারপ্রাইজ দেওয়ার জন্য ইয়োনহা তার রুমে লুকিয়েছিল। জিহান তখন শার্টলেস অবস্থায় ছিল, তাই তারা দুজনই খুব অকওয়ার্ড হয়ে যায়। জিহান জামা পরার পর ইয়োনহা তাকে একটা কাপকেক দেয়, যার মধ্যে 2টা হার্ট বসানো ছিল। এরপর জিহান ইয়োনহাকে ফুল দিয়ে বলে 10,000 সাবস্ক্রাইবার হওয়ায় তোমাকে অভিনন্দন। এরপর সে নেকলেসটা খুঁজতে গেলে সেটাকে আর খুঁজে পায় না, সে ওইটা অফিসে রেখে চলে এসেছে। এরপর সে ইয়োনহাকে বলে আমি সারা জীবন তোমার সাথে থাকবো। ইয়োনহা অফলাইনে ইভেন্ট রেখেছে, দোংহেকে সাথে নিয়ে সে ওইখানে গিয়ে সব অ্যারেঞ্জমেন্ট করতে লাগে। জিহানেরও ওইখানে যাওয়ার কথা ছিল, বাট হঠাৎ তার কাছে হোঙ্গের মেসেজ আসে, যেটা লেখা ছিল কনফারেন্স রুমে তোমার বাবা এসেছে। জিহান এসে দেখে তার বাবা গ্যাং এর লোকজনদের নিয়ে এখানে এসেছে। জিহান তাদেরকে চলে যেতে বললেও তারা এক বিন্দু নড়েও না। এখানের অনেকেই আগে বুলডগ গ্যাংয়ে ছিল, তাই তারা জিহানের বাবাকে অনেক ভয় পায়। তারা উঠে দাঁড়িয়ে সরি বলতে লাগে। এতে বাবার ভক্ত আর জিহানের ভক্তদের মধ্যে ঝগড়া বেঁধে যায়। সবাইকে থামানোর জন্য জিহান একটা কাচের গ্লাস নিয়ে টেবিলের সাথে আঘাত করে সেটাকে ভেঙে ফেলে, এতে তার হাতও কেটে যায়। এরপর জিহান আবারও তাদের চলে যেতে বলে। এবার বাবা উঠে চলে গেলে বাকিরাও তার সাথে চলে যায়। প্রাণের ভয়ে অনেকেই রিজাইন করে চলে যায়। জিহানের বাবা এমন স্টেপ নিয়েছে শুনে হিয়ানোর ইয়োনহার জন্য চিন্তা হতে লাগে, তাই সে ইয়োনহার ইভেন্টে আসে। দেন তারা একসাথে ইভেন্টের কাজ করে। ইয়োনহা জিহানের জন্য অপেক্ষা করছিল, বাট জিহান সেই ফাঁকা কনফারেন্স রুমে বসে এইসব নিয়ে চিন্তা করছিল। ইয়োনহা ডাস্টবিনে ময়লা ফেলতে যায়। জিহানও তখন ওই লোকেশনে এসেছে। হঠাৎ করে ইয়োনহার চিৎকার শুনলে হিয়ানো আর জিহান দুজনেই দৌড়ে ওখানে যায়।
রিভেঞ্জ নেওয়ার জন্য ইয়াংহি ইয়োনহাকে কিডন্যাপ করতে এসেছে। ইয়াংহির একজন লোক ইয়োনহাকে ইট দিয়ে মারতে গেলে হিয়নের সামনে আসলে সেটা তার মাথায় লাগে। দেন তারা পালিয়ে যাচ্ছিল আর জিহন এসে দেখে ইয়োনার ঘাড়ের উপর হিয়নও বেহুশ হয়ে গেছে। জিহনকে দেখে ইয়াংহি চাকু বের করে। দেন জিহন অ্যাগ্রেসিভ হয়ে ইয়াংহিকে অনেক মারে। পুলিশ এলে তারা জিহন আর ইয়াংহিকে অ্যারেস্ট করে। ইয়োনহা আর দং হই হিয়নকে নিয়ে হসপিটালে যায়। হিয়নোর জ্ঞান ফিরে এলে সে ইয়োনহাকে ট্যাক্সিতে উঠিয়ে দিয়ে পুলিশ স্টেশনে আসে। হিয়নও পুলিশকে পুরো ঘটনা বুঝিয়ে বলে। সে আরো বলে জিহন তাদের হেল্প করেছে। ওখান থেকে বেরোলে হিয়নও জিহানকে ওয়ালের সাথে ঠেসে ধরে আর তাকে জিজ্ঞেস করতে থাকে, তুমি বলেছিলে ইয়োনাকে তুমি নিজের জীবন দিয়ে প্রোটেক্ট করবে, বাট তুমি কই ছিলা? পুলিশ স্টেশন থেকে বাইরে বেরিয়ে এলে জিহান দেখে সামনে তার বাবা দাঁড়ানো। আর তখন ইয়োনা এসে জিহানের হাত ধরে বলতে লাগে, তুমি ঠিক আছো? কোথায় ব্যথা পেয়েছো? তাই জিহান ইয়োনার হাত ছাড়িয়ে দিয়ে বলে, আপনি চলে যান। জিহানের বাবা বলতে লাগে যে মানুষ কখনোই পরিবর্তন হয় না, তো নিজের জায়গায় ফেরত আসো। দেন জিহান ইয়োনাকে ওখানে রেখে গাড়িতে করে চলে যায়। ইয়োনহা বাসায় এসে মন খারাপ করে বসে থাকে। আর এই রাতের মধ্যেও জিহন তার অফিসে চলে যায়। সকালে ইল্লিয়ং ইয়োনহাকে বলে, বাসার পরিস্থিতি ঠিক না হওয়া পর্যন্ত তুমি কিছুদিন মিহর বাসায় থাকো। জিহন এবার মানসিকভাবে অনেক ভেঙে পড়েছে। সে জেসুকে বলতে লাগে, আমি তো শুধুমাত্র সাধারণ মানুষের মতো বাঁচতে চাচ্ছি, এতে কি আমি অনেক বেশি লোভ করছি? এইসব কথা শুনে জেসু তাকে সাহস দেয়। দেন জিহন কাঙ্গিলকে কল করে মিট করতে বলে। মিহো ইয়োনাকে বলে, তুমি ওর সাথে ব্রেকআপ করো, ওর অনেক শত্রু, তোমার কখন কি হয়ে যায় তার কোনো ঠিক নেই। বাট এর উত্তরে ইয়োনা বলে, ওর সবচেয়ে বড় শত্রু ওর বাবা, তাহলে ও কতটা লোনলি, অ্যাটলিস্ট আমি তো ওর বাসায় থাকবো। কাঙ্গিলের সাথে দেখা করে জিহন তার বাবার অ্যাকাউন্ট বুক চায়, বাট কাঙ্গিল তাকে বলে, আমি সেটা আপনাকে বলতে পারবো না। জিহনের কোম্পানিকে হেল্প করার জন্য ইয়োনা একটা প্ল্যান বানায়, সেটার জন্য এনা আর হঙ্গিকেও ডাকে। দেন তারা জিহনের বাসার স্টুডিওতে গিয়ে শুট করে। দেন তারা বাসা থেকে বেরোতে লাগলে তখন জিহন চলে আসে তাদের মেয়েটায়। ইয়োনহা তাকে বলতে লাগে, আমি অনেক ভয় পাচ্ছি কারণ তুমি আমার পাশে নেই। দেন জিহন ইয়োনাকে হাক করলে সে কাঁদতে লাগে। এরপর জিহন ইয়োনাকে মিহর বাসায় ড্রপ করতে আসে আর সেই নেকলেসটাও তাকে পরিয়ে দেয়। ইয়োনহা বাসার ভিতরে চলে যাওয়ার পর জিহনের কাছে কাঙ্গিলের কল আসে। সে হিসাবের বইয়ের লোকেশন বলার জন্য জিহনকে কল করেছে। পরদিন জিহন অফিসে এসে দেখে সবাই সসেজ চ্যালেঞ্জের কথা বলছে। আসলে ইয়োনা আর এনা সসেজ চ্যালেঞ্জ নিয়ে একটা ভিডিও আপলোড করায় সবাই এতে ভালো সাড়া দিয়েছে। এর মধ্যে জেসুকে জিহনের বাবা কল করে তার অফিসে ডাকে। জিহনের বাবা মানে চেয়ারম্যান জেসুকে অনেক মারে, তবুও জেসু বারবার বলতে থাকে, জিহনকে এবারের মতো মাফ করে দিন, ওর সাজা আপনি আমাকে দিন, আমার জীবন নিন। জিহান ইল্লিয়ংকে বলে, আমি এখানে না থাকলেও তোমার ভরসায় আমি নিশ্চিন্তে কোম্পানি ছেড়ে যেতে পারবো। দেন সে মিহর বাসায় এসে দূর থেকে ইয়োনাকে দেখে দেখা না করেই চলে যায়। এরপর জিহান হিয়নকে কল করে বলে, আমি সেই হিসাবের বই নিতে এসেছি, তো আধা ঘন্টা পর এখানে পুলিশ পাঠাবা। এই বলে সে ফোন বন্ধ করে দেয়। ভিতরে এসে জিহান দেখে তার বাবা পুরো গ্যাং নিয়ে ওখানে তার জন্য অপেক্ষা করছে, মানে কাঙ্গিল আবারও ধোকা দিয়েছে। ওখানে তারা জেসুকেও বেঁধে রেখেছে। জিহান জেসুকে ছেড়ে দিতে বললে বাবা বললে, তুমি যদি আমার ছেলে হিসেবে বাঁচো তাহলে ওকে ছেড়ে দেব। জিহান চুপ করে থাকলে তারা জেসুকে মারধর করা শুরু করে। তখন জিহানের ছোটবেলার কথা মনে পড়ে। তাকে ট্রেনিং দেওয়ানোর সময় তার বাবা বলেছিল, এদেরকে মেরে তোমার এখান থেকে বেরোতে হবে, নাহলে তুমি নিজেই মারা যাবা। বাট এবার জিহান মারামারি না করে জেসুর মারগুলি নিজের গায়ে নেয়। দেন তারা জিহানকে অনেক মারতে থাকে। জিহান তার বাবাকে বলে, ছোটবেলায় আমি তোমাকে অনেক ভয় পেতাম, এই কারণে আমি তোমার বলা সব কথা মেনে নিতাম, বাট এখন আর আমি ভয় পাই না, তো তুমি যেটা চাচ্ছ সেটা কখনোই হবে না। দেন লোকটা আবারও জিহানকে মারতে থাকে। ইয়াংহি জেল থেকে ছাড়া পেয়ে চেয়ারম্যানকে মার্ডার করার জন্য একটা চাকু নিয়ে এখানে এসেছে। সে চাকুটা চেয়ারম্যানের পেটে ঢুকাতে গেলে জিহান সামনে চলে আসে তার বাবাকে প্রোটেক্ট করার জন্য। জিহানের শরীর থেকে গল গল করে রক্ত বের হতে থাকে। তার এই স্যাক্রিফাইস দেখে বাবাও অনেক অবাক হয়। জিহান তার সামনে ইয়োনাকে দেখতে লাগে। হিয়নের অনেক চিন্তা হচ্ছিল বলে সে এখানে চলে আসে, আর পুলিশও চলে আসায় তারা সবাইকে অ্যারেস্ট করে ফেলে। জিহানের এই অবস্থা দেখে হিয়নও অনেক প্যানিক খেয়ে যায় আর জেসু কাঁদতেই থাকে। হসপিটালে জিহানের অপারেশন হয় আর বাইরে বসে সবাই অনেক টেনশন করছিল। সকালে ডাক্তার সবাইকে জানায় যে জিহান কোমায় আছে, কবে উঠবে কেউ জানে না। এটা শুনে সবাই খুব ভেঙে পড়ে। তখন ইয়োনা বলে, তোমরা সবাই অফিসে যাও, জিহানের কাছে আমি আছি। তারা যেতে না চাইলে ইয়োনা বলে, জিহানও নিশ্চয়ই এটাই যাবে। হিয়নও জিহানের বাবাকে ইন্টারোগেট করলে তখন বাবা হিয়নোর কাছ থেকে জিহানের খোঁজ নেয়। হিয়নো আবারও জিহানকে দেখতে আসলে দেখে হসপিটালের রুমের বাইরে দাঁড়িয়ে ইয়োনা আর মিহো কান্নাকাটি করছে, তাই সে দেখা না করেই চলে যায়।
এভাবেই কয়েকদিন পার হয়ে যায়। এতদিন ধরে ইয়োনা জিহনের খেয়াল রাখছিল। জেসুকে জিহনের কাছে বসিয়ে রেখে ইয়োনা দোকানে গেলে জেসু দেখে জিহনের মাথায় একটা পাকা চুল। তাই সে ওই একটা পাকা চুল উঠাতে 4টা কালো চুল উঠিয়ে ফেলে। এতে ব্যথা পেয়ে জিহন বলে ওঠে, ব্যথা লাগছে, আমার চুল তোলা বন্ধ করো। জেসুর টর্চারে জিহন কোমা থেকে বেরিয়ে এসেছে। অন্যান্য কোমা পেশেন্টের ফ্যামিলিদের উচিত জেসুকে ভাড়া করে নিয়ে যাওয়া। জেসু আবার খুশিতে কাঁদতে কাঁদতে সৃষ্টিকর্তাকে থ্যাংক ইউ বলতে লাগে। ইয়োনা এসে দেখে জিহন দাঁড়ানো। এতে সেও কাঁদতে কাঁদতে খুশিতে জিহনকে জড়িয়ে ধরে। এই খুশির খবর শুনে বাকিরা আনন্দে লাফালাফি করে। দংহই এই খবরটা হ্যানোকে দেয়। হ্যানো জিহনের বাবাকে এটা জানানোর পর সে তার সব ক্রাইম একে একে স্বীকার করে নেয়। এরপর হ্যানো এসে জিহনকে বলে, চেয়ারম্যান এই কয়েকদিন তার মুখ বন্ধ রেখেছিল, বাট যখনই সে শুনেছে তোমার জ্ঞান ফিরে এসেছে, দেন সে নিজে থেকে তার সব ক্রাইম কবুল করে নেয়। তার অন্তত 5 বছরের জেল হবে। সুস্থ হয়ে জিহন তার বাবার সাথে দেখা করতে আসা। সে বাবাকে বলে, আমি কখনোই তোমার মন মতো ছেলে ছিলাম না। তুমি জেল থেকে ছাড়া পাওয়ার পর আমি ছেলে হিসেবে আমার সব দায়িত্ব কর্তব্য পালন করতে চাই। বাট বাবা তাকে বলে, এটাই আমাদের শেষ দেখা, আর কখনো দেখা করতে আসবে না, তুমি আজকে থেকে আমার ছেলে নাও। জিহনের সুস্থতা সেলিব্রেট করার জন্য বাসায় সবাই পার্টি রেখেছে। ওখানে কিছু সময় থেকে জিহন ব্যথার বাহানা করে ইয়োনাকে নিয়ে রুমে চলে যায়। সে ইয়োনাকে বলে আজকে তার রুমে থাকতা। এরপর দেখানো হয় ইলিয়াং এর বেবি জন্ম নেওয়ার 100 দিন পার হয়ে গেছে। তাই তারা সবাই মিলে দিনটাকে জিহনের বাসায় সেলিব্রেট করছে। সবাই আজকে অনেক খুশি। মিহর বেবিকে ইয়োনার কোলে দেখে জিহন অনেক খুশি হয়। মানে এটা দেখে সে তাদের ফিউচার ইমাজিন করছিল। দেন তারা সবাই একসাথে খেতে বসে। এখন ইয়োনার 1 মিলিয়ন সাবস্ক্রাইবার, তাই সে অনেক ব্যস্ত। জিহন ইয়োনার সাথে বিয়ের ব্যাপারে কথা বলতে চাচ্ছিল, বাট ইয়োনা এতই ব্যস্ত যে জিহন এই ব্যাপারে কিছু বলতেই পারে না। ইয়োনা আবারও তার অফলাইন ইভেন্টের কারণে বাচ্চাদের সাথে খেলা করছিল, আর সেটা দেখার জন্য জিহন তার অফিসের কাজ বাচ্চে ওইখানে চলে গিয়েছে। ইলিয়ং আর মিহ তাদের বাচ্চা সহ মিহর বাড়িতেই তার প্যারেন্টসের সাথে থাকছে। জেসু আর মানহ ব্লাইন্ড ডেটে গেলে সেটা পুরোটাই ফ্লপ হয়ে যায়। তাদের উইয়ার্ড জোক শুনে মেয়ে দুইটা পালিয়ে যায়। একদিন রাস্তায় হ্যানো ইয়োনাকে দেখে, বাট কথা না বলে সে দূর থেকে ইয়োনার দিকে তাকিয়ে থাকা। রাতে ইয়োনা বাসায় এলে হঠাৎ করে বাতি জ্বলে ওঠে। সে দেখে বাসা অনেক সুন্দর করে লাইটিং করা। দেন সে গাছের নিচে টাইম ক্যাপসুলটা দেখে বক্সটাকে খোলা, যার মধ্যে একটা কার্ডে লেখা ছিল, সবসময় আমার সাথে খেলার জন্য ধন্যবাদ, এভাবেই সারা জীবন আমার পাশে থাকো। দেন জিহন এলে ইয়োনা দেখে সে খুব ভালো জামা কাপড় পরা। দেন জিহন তাকে বলে, ফিউচারে যা হোক না কেন আমি কখনোই তোমাকে ছেড়ে যাব না, আমি সারা জীবন তোমার জীবনের ভালোবাসা হয়ে থাকতে চাই। দেন সে একটা রিং বের করে ইয়োনাকে জিজ্ঞেস করে, তুমি কি আমাকে পারমিশন দিবা? তো অবশ্যই ইয়োনা হ্যাঁ বলে। দেন জিহন তাকে রিংটা পরিয়ে দিয়ে হাগ করে। তারা দুজনেই অনেক খুশি। দেন জিহন ইয়োনাকে কিস করে। আর বারান্দা থেকে এগুলো সব বাকিরা দেখছিল। তারা জিহনের বিয়ে নিয়ে অনেক খুশি। তাদের বিয়ের পরেও সবাই একসাথে ওই বাড়িতেই থাকে। তারা সবাই মিলে ইয়োনাকে একটা কার গিফট করে সারপ্রাইজ দেয়। দেন তারা সবাই একসাথে মিলে বাচ্চাদের একটা ইভেন্টে যায়। এখানে ড্রামাটি শেষ হয়ে যায়। আল্লাহ হাফেজ।